আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে এসেছি আরও একটি ক্লাসে। আশা করছি তোমরা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ। আমাদের ক্লাসটা বরাবরই 7:30-এর পর হওয়ার কথা, মানে আজানটা শেষ হয়ে 7:35-এর দিকে শুরু হওয়ার কথা, কিন্তু আমি একটু ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম, এ কারণে আমরা 30 মিনিট দেরি করে ফেললাম। তো আশা করছি তোমরা সবাই যুক্ত হয়েছো আমার সাথে এবং যুক্ত হচ্ছ এবং অনেকে সালাম দিচ্ছ। সবার সালামটা আমি একসাথে গ্রহণ করে নিই। ওয়ালাইকুম আসসালাম। কথা না বলি, আমরা আজকে দ্রুত চলে যাব হচ্ছে আমাদের যে ক্লাস আছে, আজকে যে পড়া আছে সেই পড়ায় দ্রুত চলে যাব। তার আগে তোমাদেরকে যে কাজটি করতে হয়, ইভেন আমাকেও যে কাজটি করতে হয়, সে কাজটি আমরা আবার করে ফেলি। কী কাজ বলো তো? শেয়ার করা, মেনশন করা, আর হচ্ছে কমেন্ট করে তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো আমার সাথে, কে কেমন আছো একটু লিখো। তাহলে আমরা ক্লাসটা দ্রুত চলে যাবো। আমরা 1 মিনিট সময় নেবে এইসবের জন্য, দিয়ে আমাদের আজকে যে পড়া আছে সে পড়ায় চলে যাব, রাইট? তাহলে তোমাদেরকে বলে রাখি, তোমরা যেটা করবা, সবাই একটু কষ্ট করে শেয়ার করো। কী করতে বলেছি বলো তো? শেয়ার করতে বলেছে, তাই না? তাহলে তোমরা সবাই তোমাদের মতো করে একটু শেয়ার করে ফেলো দ্রুত। তাহলে আমাদের যে ক্লাস আছে আজকে, ইনশাল্লাহ আমরা সেই ক্লাসে চলে যাব, রাইট? আচ্ছা, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো সেটা একটু লিখবে। আর আমার গলা একটু ভাঙার মধ্যে আছে, তো বুঝতেই পারছো, অনেক পড়াতে হয়, দেন সে কারণে হচ্ছে। আর তোমরা যারা অ্যাডমিশন শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। আমাদের মূলত আগামীকালকে এইচএসসির হচ্ছে রেজাল্ট দিবে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আশা করি সবার খুব ভালো কিছু হবে। আচ্ছা, গতকালকের ক্লাসটি কোথায় পাবো? গতকাল ক্লাসটি এখানেই পাবে ভাইয়া। ওকে, তাহলে আমরা শুরু করছি। তাহলে শুধু দ্রুত সবাই শেয়ার করে নাও, একটু দ্রুত শেয়ার করে নাও। আমরা আমাদের যে পড়া আছে সে পড়ায় মুভ করবো, রাইট? শুরু করছি, তাহলে শুধু দ্রুত সবাই। ওকে, তাহলে আমাদের সাথে ফজলের আব্বি যুক্ত হয়েছে ফেনী থেকে, মোহাম্মদ সৌরভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তোমার সালাম আমি গ্রহণ করে নিয়েছি। মিসকাত ফারজানা সে সালাম দিয়েছে। তকির আহমেদ তেঁতুলিয়া থেকে যুক্ত হয়েছে। বাবারে বাবা, অনেক দূর থেকে, তাই না? এরপর আফিয়া আনজুম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরপর এমডি সাইয়েদ, তিনি মেনশন করেছে, এক কথায় মেনশন করেছে। এরপর আসসালামু আলাইকুম ভাইয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে সে আরাফাত যুক্ত হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি আজকেই প্রথম আপনার ক্লাস করছি, মেহেদি হাসান। তুমি আজকে আমার সাথে ক্লাস করো, আশা করি তোমার ভালো লাগবে। তোমার ব্যাকরণের প্রতি ভালোবাসা তৈরি হবে, বাংলার প্রতি ভালোবাসা তৈরি হবে, বাংলাকে নতুন করে সহজ করে শিখতে জানবে এবং তুমি পারবে ইনশাল্লাহ পরীক্ষায়। তাহলে আমরা শুরু করছি। অনেকে দূর দূরান্ত থেকে যুক্ত হচ্ছে, তাহলে তোমরা সবাই যুক্ত হতে থাকো, আমরা পড়ায় চলে যাচ্ছি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ভালো আছি ভাইয়া, ভালো আছি। তাহলে আমি কমেন্টগুলো আর না পড়ি, আমি দ্রুত পড়ায় চলে যাই, তাই না? তাহলে আজকে আমি তোদের বলে রাখি, আমি সন্ধির ক্লাস নিয়েছিলাম, প্রথম ক্লাস নিয়েছি সন্ধির ক্লাস। তোমরা অনেকেই খুব রেসপন্স করেছো সন্ধির ক্লাসটা। তো শুধু সন্ধি না, আমি এ পর্যন্ত ক্লাস নিয়েছি তোমাদের এই গ্রুপটাতে, মানে পেজটাতে ক্লাস নিয়েছি, ধ্বনি বর্ণ দুটি ক্লাস নিয়েছি, দুটো ক্লাসে তোমরা খুব রেসপন্স করেছিলে। এবং এরপরে উচ্চারণ পড়েছি, সেখানেও খুব ভালো রেসপন্স করেছো। তারপরে উচ্চারণের দ্বিতীয় অংশ পড়িয়েছি, সেখানেও ভালো রেসপন্স করেছো। আমি আলহামদুলিল্লাহ, গত পরশু দিন তোমরা রাত জেগে ক্লাস করেছো আমার সাথে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আজকে আমরা 5 নাম্বার ক্লাস করছি, সেটি হচ্ছে সন্ধির দ্বিতীয় অংশ। তোমরা আমাকে অনেকে চেয়েছো, আমার কাছ থেকে প্রকৃতিপত্তা চেয়েছো, সমাস চেয়েছো, ধ্বনির পরিবর্তন চেয়েছো, কারক চেয়েছো, হ্যাঁ, তো যা বানান শুদ্ধিকরণ অনেকে চেয়েছো, পদ চেয়েছো, মানে এক একজন এক এক রকম সমস্যা, এক একজন একটা চেয়েছো। আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে তোমাদেরকে সেই ক্লাসগুলো প্রোভাইড করার জন্য। তো তোমাদেরকে আমি আরেকবার বলছি, দ্রুত শেয়ার করো। আজকের ক্লাসটিও ইনশাআল্লাহ খুব চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে, তোমরা দ্রুত শেয়ার করো। আমি আজকে পড়াবো হচ্ছে সন্ধির দ্বিতীয় অংশ পড়াবো। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করা যায় তোমাদের খুব কাজে দিবে। তাহলে তোমরা দ্রুত 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 তোমরা একটু শেয়ার করে ফেলো, আর একবার শেয়ার করে ফেলো। তোমরা গত ক্লাসে দেখেছি তোমরা অনেকেই শেয়ার করেছো, অনেক শেয়ার করেছো। আমি এত খুশি হয়েছি, প্রায় 1000+ শেয়ার হয়েছে। ওকে, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছে মোহাম্মদ ফিরোজ, আমি তোমার কমেন্ট পড়ে ফেলেছি। তানজিলা আক্তার মেঘনা, উচ্চারণের কি সমাপ্তি? হ্যাঁ, উচ্চারণ প্রায় সমাপ্তি হয়েছে, বাকি যে 2-1টা নিয়ম বাদ রয়ে গেছে সেটা তুমি কিংবদন্তি বই থেকে পড়ে ফেলবে এবং সেখান থেকে প্রশ্নগুলো সলভ করবে। আর এইচএসসি যদি স্টুডেন্ট তুমি হয়ে থাকো, তাহলে সেই উচ্চারণ থেকে দেখবা তোমার এইচএসসির এমসিকিউর পরে বোর্ড প্রশ্ন দেওয়া আছে, তুমি সেখান থেকে বোর্ড প্রশ্নগুলো পড়ে ফেলবে এবং নিয়মগুলো পড়ে ফেলবে। আমার বিশ্বাস তুমি 5টাই, মানে 5-এ 5 পাবা উচ্চারণ থেকে। সাদিয়া ইসলাম ওরফে আমার বোন ভোলা, সে যুক্ত হয়েছে। এরপর হচ্ছে আয়েশা বিনতে যুক্ত হয়েছে, অনেকে যুক্ত হচ্ছে। চলো শুরু করে দিচ্ছি আমরা। তাহলে দ্বিতীয় অংশ আমরা পড়বো হচ্ছে আজকে স্বরসন্ধি যে অংশটা রয়েছে, এই স্বরসন্ধি অংশটা পড়বো। কি অংশ বলতো? স্বরসন্ধি। তো স্বরসন্ধিটা আমরা শেষ করতে পারবো না, অনেক বড়। স্বরসন্ধির গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো আছে, সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলো আমি পড়বো।
তাহলে স্বরসন্ধির যে গুরুত্বপূর্ণ নিয়ম আছে সেগুলো পড়বো। তাহলে আমি এক নম্বর নিয়মটা আমরা সবাই জানি যে যেমন বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়। তো আমি এক নম্বর নিয়মটা তোমাদেরকে এই কারণেই পড়াচ্ছি, আমরা স্বরসন্ধিটা কীভাবে নির্ণয় করব, কীভাবে পারবো, আমি সেটা শুরু করার আগে আমি এক নম্বর নিয়মটা একদমই বেসিক নিয়ম, ছোট নিয়ম, তারপর আমাকে এটা পড়াতে হচ্ছে। এটা না পড়ালেও তোমরা পারবা, বাট তারপর আমি এটা পড়াই দিচ্ছি, কারণ এটা ছাড়া শুরু করাটা কঠিন লাগে, ভালো লাগে না। আচ্ছা, তোমাদের বলে রাখি, তোমরা একটু মেনশন দাও, তোমরা লিপু, হ্যাঁ FB18 তুমি যুক্ত হয়েছো, তোমরা একটু মেনশন দাও, কারণ আমাদের ক্লাসটা যখন শুরু হওয়ার কথা ছিল তখন আমরা ক্লাসটা নিতে পারি নাই, এই জন্যই তোমরা ক্লাসটা একটু মেনশন দাও, ইনশাল্লাহ সবাই চলে আসবে। ভাই এর ক্লাস করার আগে সন্ধির আগেরটা করলে ভালো হবে না, এখান থেকে করতে পারো, সমস্যা না, এখান থেকে করো, প্রবলেম না, এটা অত প্যারা দিবে না। তাহলে খেয়াল করে দেখো, আমি প্রথম যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে শুরুতে দেখবা কি আছে, থাকবে, এটা ভাঙবো, আমরা কি করব, ভাঙার পরে দেখবা, খেয়াল করে দেখো, এটা কি করবা, ভাঙার পরে দেখবা যে শব্দের শেষে অথবা এবং আবার দ্বিতীয় অংশের শুরুতে অথবা হবে। তাহলে আমি একটু বলে দিচ্ছি, এটা একটা শব্দ দিয়েছে, এই শব্দে দেখবা মধ্যে মাঝামাঝি জায়গায় থাকবে, কি থাকবে, থাকবে, তাই না? এটা ভাঙার সময় দেখবা শেষে অথবা হবে, আবার প্লাস দাও, এই দ্বিতীয় শব্দের শুরুতে অথবা হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি ভাঙার সময় দিব না দিব না দিব, আসলে কোনটা দিব, তাই না? এই এক নম্বর নিয়মটা একটু মনোযোগ দিয়ে করো, এক নম্বর নিয়মটা খুবই সহজ, এই নিয়মটা ছাড়া স্বরসন্ধি হয় না। তো আমি এই কারণে নিয়মটা পড়াচ্ছি, আর কিছুই না। আমরা 2 নম্বর নিয়ম থেকে হাইব্রিড পড়া পাবো, ঠিক আছে? রেদওয়ান রংপুর থেকে বলছে সে, থ্যাংক ইউ ভাইয়া। মেহেদি, সে হচ্ছে মাহিদা FB5 স্টুডেন্ট, আমি ওরা ময়দা বলে ডাকি। আচ্ছা, মাহিদা যুক্ত হয়ে গেছে, সে মেনশন করছে, থ্যাংক ইউ বোন। আচ্ছা, এবার পড়ায় আসি। তাহলে দেখো, শব্দের মাঝে থাকলে কি করবো আমরা, অথবা করব, আবার দ্বিতীয় অংশের শুরুতে অথবা তাহলে একটা জাতীয় উদাহরণ দিচ্ছি আমি লিখেছি বিদ্যালয়, কি লিখেছি বাচ্চারা, আমি লিখেছি বিদ্যালয়। খেয়াল করে দেখো, এই বিদ্যা এর মাঝামাঝি একটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই পাঁচটাতে আমরা কি করতে পারি, তাই না? আমি প্রথমে দিয়ে করছি, কি দিয়ে করছি, দিয়ে করলে হবে কি, বিদ্য। আর যদি দিয়ে করি আমরা, তাহলে হবে কি, দেখো তো, দিয়ে হলো বিদ্যা, রাইট? আমি দুটোই করছি, কোনটা আমরা গ্রহণ করব কোনটা করব না সেটা পরের হিসাব। এই পাশে দেখো, আমি শুরু করছি, দিয়ে করলে হবে কি, অলয়, আর দিয়ে করলে হবে কি, আলয় হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি কোনটা গ্রহণ করব? খেয়াল করে দেখো, অলয় বলে কিছু নাই, এটা বাদ, তার মানে এই অংশে আলয় টিকছে, আলয় বলতে স্থান বোঝায়। আর এদিকে আসো, এখানে আছে বিদ্য আর এখানে আছে বিদ্যা। দেখো ভাই, বিদ্যা বলতে জ্ঞান বা শিক্ষা বোঝায়, আর বিদ্যালয় বলতে বোঝায় যে স্থানে জ্ঞান বা শিক্ষা লাভ করা হয়, সেটা কি বলা হয়, বিদ্যার আলয়, মানে জ্ঞানের আলয় বলা হয়। আর বিদ্য বলতে কিছু তেমন আছে কিনা জানি না, বিদ্য বলতে বিদ্যমানও তেমন বোঝায়। তো সুতরাং অর্থের দিক দিয়ে এই বিদ্যা যাচ্ছে এবং হচ্ছে আলয় যাচ্ছে, রাইট? আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি, দিলে আরও ভালো বুঝবা। যেমন দেখো, আমি লিখেছি স্বাধীন, কি লিখেছি, আমি লিখেছি স্বাধীন লিখেছি, খেয়াল করে দেখো, স্বাধীন লিখেছি। এটা শুরুতে নেই, বাট মাঝে আছে। এই স্বাধীন শব্দটা যদি ভাঙি, দেখবো শয়ে ব আছে, আর একটা পাবো কি, আর একটা পাবো পাবো। এই শয়ে বয়ে আকার বলে কোনো শব্দ নাই, তাহলে আমরা কি নিব বলতো, আমরা শুধু কি নিলাম, নিলাম। বলতে নিজকে বোঝায়। আর এই পাশে কি আছে দেখো তো, এই পাশে আছে আধীন অথবা অধীন। এখন তুই বলো তো, আকার নিলে কি হবে, আধীন, আর নিলে অধীন হবে। আমরা জানি আধীন বলে বাংলাদেশে, বাংলা ভাষায়, ইভেন বাংলা ভাষা কিছু নেই, আছে অধীন। তাহলে স্বাধীন বলতে নিজের অধীন বোঝায়, দেখো বলতে নিজ। একটু লিখে রাখো, সাইড নোট করে রাখো, এই শয়বা বলতে নিজকে বোঝায়, কারে বোঝায়, নিজকে। আর শুধু বলতে বোঝায় সহ বা সাথে বোঝায়, সহ বা সাথে। আর বলতে বোঝায় ভালো বা উত্তম, উপসর্গ অর্থে ব্যবহৃত হয়, উপসর্গ ভালো বা উত্তম বোঝায়। তাহলে বলতে নিজকে, রাইট? আর শুধু বলতে কি, সহ বা সাথে। সস্ত্রীক নিউমারেটে গেলেন নজরুল, কিংবা আপনারা সবান্ধবে আমন্ত্রিত, এরকম টাইপ। আচ্ছা, তাহলে এবার আমার পড়ায় আসে, স্বাধীন তাহলে কি হবে, সযোগ অধীন হবে, ক্লিয়ার? আমি ধরো লিখেছি কারাগার, কি লিখেছি বাচ্চারা, আমি লিখেছি কারাগার লিখেছি। আবার ধরো লিখেছি আমি পাঠাগার, কি লিখেছি, পাঠাগার লিখেছি। এখন দেখো, এটা ভাঙলে কি হয়, দেখো, কারাগার ভাঙলে হবে হচ্ছে কারা হবে, কারা বলতে যেখানে শাস্তি দেওয়া হয়, ঠিক আছে? আর এই জায়গায় হবে অগার, না অগার বলে কিছু নাই, এখানে হবে আগার, কি হবে, আগার বলতে স্থান বোঝায়, ঠিক আছে? তাহলে আমি এখানে আগার দিলাম, এ হচ্ছে আগার, ঠিক আছে? তাহলে ডিপেন্ড করবো অর্থের ওপর, অর্থের ওপর। আচ্ছা, এবার পাঠাগার, দেখো ভাই, পাঠা বলে যা বোঝায় সেটা আমরা বুঝি, ওটা হবে না। পাঠাগার বলতে বোঝায়
যেখানে পড়াশোনা করা হয়, তাহলে কি হবে পাঠ যোগ হচ্ছে কি হবে আগার হবে, কারণ আগার বলতে স্থান আর পাঠ বলতে পড়ার স্থান, এই হচ্ছে পাঠাগার। ধরো আমি এই পাশে লিখেছি হিমালয়, কি লিখেছি বাচ্চারা, আমি লিখেছি হিমালয়, আর আমি আবার লিখেছি হিমাচল, কি লিখেছি হিমাচল। খেয়াল করে দেখো এই হিমালয় ভাঙলে হবে হচ্ছে হিম, হিম মানে হচ্ছে বরফ, হিম মানে কি বরফ। আর এ পাশে আমি দিয়েছি আলয়, কি দিয়েছি এ পাশে দিয়েছি আলয়, অলয় বলে কিছু নেই, হবে কি আলয়, আলয় বলতে স্থান আর হিম বলতে বরফ, বরফের স্থানকে কি বলা হয় হিমালয় বলা হয়, ক্লিয়ার। আচ্ছা হিমাচল দিয়েছি, হিমাচল ভাঙলে কি হবে, হিমাচল দেখো আমি দিলাম হিম, আর এ পাশে কি হবে অচল নাকি আচল, এ পাশে অচল নাকি আচল, কি হবে দেখো ভাই এ পাশে হবে হচ্ছে অচল হবে, কারণ অচল অর্থ হচ্ছে পর্বত, আর হিমাচল বলতে বোঝাই বরফের পর্বত, হিমাচল বলতে কি বোঝায় বরফের পর্বত বোঝায়, তাহলে এখানে আমাদের আচল হবে না, হবে অচল, অচল যা চলে না, পর্বত কিন্তু চলে না, পর্বত কিন্তু একদম এক জায়গায় থাকে, তো এই কারণে অচল বলতে পর্বতকে বোঝায়। ওকে, তাহলে এই হচ্ছে হিমাচল। তাহলে কোনটা হবে এটা ডিপেন্ড করবে আমাদের অর্থের ওপর, কিসের উপর, অর্থের ওপর ডিপেন্ড করবে। তাই আমরা একটু অর্থ করে পড়লে ভালো হয়। যেমন আমি বলেছি একাংশ, একাংশ বলতে কি বোঝায় এক অংশ, একটা অংশ, একাংশ বলতে কি অংশের একটা অংশ, এক যোগ অংশ। আমি বলেছি সিংহাসন, সিংহ যোগ হচ্ছে আসন। আমি বলেছি একাধিক, কি হবে এক যোগ অধিক, আধিক বলে কিছু নেই, অধিক হবে। আচ্ছা এরকম অনেক শব্দ আছে, অনেক শব্দ আছে, তো আমি কিছু যেগুলো পরীক্ষায় আসে আমি সেগুলোর মধ্যে সীমাবদ্ধ আছি। যেমন দেখো আমি লিখেছি নরাধম, কি লিখেছি আমি লিখেছি নরাধম। দেখো খেয়াল করে দেখো এই নরাধম শব্দে দেখো আমরা আকার আছে এই জায়গায় পাবো নর, কারণ নরা বলে কিছু নেই, আমি দিলাম কি নর নিলাম, নর বলতে পুরুষ। আর এ পাশে আমি অধম কিংবা আধম পাবো, অ দিলে অধম আর আ দিলে আধম। তুমি বলো তো আধম বলে কিছু আছে, নেই, তার মানে অটোমেটিক কি হবে এখানে, অটোমেটিক এখানে হবে হচ্ছে অধম, কি হবে অধম, এ হচ্ছে নরাধম, নর যোগ হচ্ছে অধম। আচ্ছা যেমন দেখো আমি আর একটা শব্দ লিখছি রত্নাকর, কি লিখেছি বাচ্চারা রত্নাকর লিখেছি। খেয়াল করে দেখো এই রত্নাকর শব্দটা ভাঙলে কি হবে, মূল শব্দ হবে হচ্ছে রত্ন, কি হবে রত্ন, আর এ পাশে হবে কি আকর। আচ্ছা প্রশ্ন হচ্ছে আকর মানে কি, আকর বলতে বোঝায় খনি, খনি কি খুনি না খনি, খনি খনি কি বোঝায় খনি। আর এই রত্নাকর বলতে বোঝায় রত্নের খনি। আচ্ছা বলো তো রত্নের খনি কোথায় পাওয়া যায়, সমুদ্রে পাওয়া যায়, এই কারণে মনে রাখবা রত্নাকর শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। আবার বলছি রত্নাকর শব্দের অর্থ হচ্ছে কি বলে সমুদ্র, অর্থাৎ আকর বলতে কি খনি, আর কিসের খনি বলেছে বলতো রত্নের খনি, আর রত্নের খনি পাওয়া যায় কোথায়, রত্নাকর মানে সমুদ্রে পাওয়া যায়। এই কারণে দেখবা বিসিএস পরীক্ষায় বহুবার এবং অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় বহুবার এসেছে রত্নাকর শব্দের অর্থ কি, আনসার হবে হচ্ছে সমুদ্র। নিচের কোনটি সমুদ্র শব্দের সমার্থক শব্দ, আনসার কি হবে রত্নাকর হবে, ক্লিয়ার। এবং সন্ধি বিচ্ছেদ কি হবে রত্নযোগ আকর। যদি সমাস বলে কি হবে, সমাস হবে রত্নের আকর, মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তুমি যদি আমার সেটআপে চলো, আমার ক্লাস করো নিয়মিত, বিশ্বাস করো ভাই আমি সন্ধি পড়াচ্ছি বলে শুধু সন্ধির মধ্যে থাকবো তা না, সেই শব্দটা অর্থের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেই শব্দের বিপরীত অর্থটা কতটা গুরুত্বপূর্ণ, সেই শব্দের সন্ধি কি, সমাস কি, প্রত্যয় কি, সেই শব্দটার বচনটা জেনে রাখা উচিত। আমি কিন্তু চেষ্টা করি তোমাকে সুন্দর করে একটা হ্যান্ড নোট উপহার দেওয়ার জন্য এবং খুব সুন্দর করে গুছিয়ে পড়ার জন্য, যা তুমি কোনো গাইড বই কখনোই পাবে না, যা তুমি গাইড বই কখনোই পাবে না। তুমি সন্ধি পড়ছো তো শুধু সন্ধিই দেওয়া আছে, কিন্তু আমার ক্লাস করলে কি হবে সন্ধির পাশাপাশি রত্নাকর অর্থের জন্য গুরুত্বপূর্ণ এটা জানতে পারলা, এটা সন্ধিটা কি, সমাস কি জানতে পারলা। যে নরাধম ভাঙলে কি হবে অধম যে নর, অধম যে নর, নর যে অধম হয় না, অধম যে নর, অ্যাডজেক্টিভটা আগে চলে আসবে, সমাসের নিয়ম আছে একটা, এটা সাধারণ কর্মধারয় সমাস। তুমি বলতেছি জেনে রাখো, সমাস পড়ানোর সময় ভালো বুঝবা। আচ্ছা এই হচ্ছে কনসেপ্ট। তাহলে সবাই আমাকে একটু এক বাক্যে বলো তো, সবাই আমাকে এক বাক্যে বলো এই এক নম্বর নিয়মটা সহজ, বুঝতে পেরেছো কিনা আমাকে সবাই বলো। এক নম্বর নিয়ম সহজ, সবাই বুঝতে পেরেছো কিনা দ্রুত বলো আমাকে। এক নম্বর নিয়ম সহজ, সবাই বুঝতে পেরেছো কিনা দ্রুত লিখবা, দ্রুত লিখবা। এক নম্বর নিয়ম সহজ, সবাই বুঝতে পেরেছো কিনা দ্রুত বলো আমাকে। আমি এখন থেকে 2 পড়াবো, এই 2টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে দিবে। 2 তোমার দ্রুত লিখো, দ্রুত লিখবা, সবাই বুঝতে পেরেছো কিনা এক নম্বর নিয়মটা। তাহলে আমি 2 নম্বরে যাবো। আমি আবার বলছি এক নম্বর নিয়ম সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে দ্রুত বলো। তাহলে আমি 2-এ চলে যাব, 3-এ চলে যাব, দ্রুত বলবা বুঝতে পেরেছো কিনা। রত্নকর সহজে অর্থ রত্নাকর, আচ্ছা বুঝতে পেরেছি। আঁকা রেদলে বুঝতে পারছি ভাইয়া, এমডি রায়হান ক্লিয়ার লিখেছে, তানজিদ মাহমুদ জি লিখেছে, তিনি জি লিখেছে। তারপর হচ্ছে সাকিউল্লাহ লিখেছে, ধন্যবাদ স্যার আপনাকে, থ্যাংক ইউ ভাইয়া। এরপরে মেহেদি হাসান লিখেছে বেস্ট ক্লাস, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে অনেক ডিপ্রেশনে পইরা গেছি ভাইয়া, কালকে রেজাল্ট দিবে। শোনো রেজাল্ট যা হওয়ার তা হয়ে গেছে ভাইয়া, এটা অনেক এক সপ্তাহ আগেই তোমার রেজাল্ট যেটা হওয়ার সেটা হয়ে গেছে।
তুমি পরীক্ষা দিয়েছো, খাওয়া দেখেছে, রেজাল্ট কিন্তু হয়ে গেছে, সব কিছু কিন্তু হয়ে আছে, শুধু আমরা মানিয়ে নিতে পারছি না, এটাই প্রবলেম। আমি তোমাদের বলে রাখি, ইনশাল্লাহ তুমি যতটা যেমন কর্ম করেছো, আশা করা যায় কালকে ফল ঘটবে। যদি কোনো কারণে কর্ম অনুসারে যদি ফলটা একটু খারাপ হয়ে যায়, কমে যায়, হতাশ হয়েও না। মনে রাখবা এই এইচএসসি রেজাল্টটা না মাত্র 2 মাসের জন্য। তোমরা এতটাই লাকি যে তোমাদের এই এইচএসসি মাত্র 2 মাসের জন্য, এই এইচএসসি পরীক্ষাটা রেজাল্টটা মাত্র 2 মাসের জন্য। তোমরা অনেক লাকি যে 2 মাস, মাত্র 2 মাসের জন্য। যদি একটু খারাপও হয়ে যায়, 2 মাসের জন্যই খারাপ। তুমি আসল কথা, এইচএসসি রেজাল্টটা লাগে অ্যাডমিশনের জন্য লাগে, বা এইচএসসিটা রেজাল্টটা আমার অ্যাডমিশনকে সহায়তা করবে, এটা আর কিছু না। তো তুমি অ্যাডমিশন টেস্টে তুমি যখন একটা ভালো একটা ভার্সিটিতে যখন পড়বা, তোমার সেটা সারা জীবন ট্যাগ লেগে থাকবে, সারা জীবন কাজে দিবে, সারা জীবন বলতে পারবা তুমি। এইচএসসি রেজাল্ট কেউ জিজ্ঞেস করে না। তুমি যখন অ্যাডমিশনে পড়ছো কোথাও, তোমার জিজ্ঞেস করবে বাবা তোমার এইচএসসি রেজাল্ট কী ছিল, জিজ্ঞেস করবে। তুমি কোথায় পড়ছো সেটা জিজ্ঞেস করবে। তো সুতরাং আমাদের রেজাল্টটা কী হবে সেটা তো হয়ে আছে, সেদিকে আমরা মুভ না করে আমাদের বর্তমান যে এখন যেটা হচ্ছে, আমরা ক্লাস করতে এসেছি, আমরা সেই ক্লাসে মনোযোগী হই, তাই না? আমরা এটা বেশি ভালো হয়। বুঝতে পেরেছো? তাহলে আমি আর কথা বলি না, মোটিভেশন না দিই, আমরা যদি পড়ায় আসি। তাহলে এবার অবায়দুল কাকা লিখেছে, ক্লিয়ার সে লিখেছে, স্বপ্ন কর্মকার লিখেছে জি ভাইয়া, সেনজয় শাহ লিখেছে জি স্যার তিনি বুঝতে পেরেছে। স্যার গতকালকে আপনার হোয়াটসঅ্যাপে উচ্চারণের নোট দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আপনি এখনও নোটটি দেখেননি। যদি আমি দেখে থাকি, যদি আমি আপনাকে উত্তর না দিই, তাহলে বুঝতে হবে নোটটা লেখা ভালো হয় নাই কিংবা গ্রহণযোগ্য হয় নাই, এই কারণে রিপ্লাই দিতে পারি নাই। আর যদি আমি রিপ্লাই দিই তাহলে বুঝবেন যে নোটটা ভালো হয়েছে, কাজে দিবে। আমি 2টা নোট পেয়েছি পর্যন্ত। ভাই আমি কিংবদন্তি বইটা নিয়েছি, কিন্তু নাটক উপন্যাসে লাল কালি দিয়ে ব্যাখ্যা দেওয়া আছে, কারণ আমারটাতে নেই। হ্যাঁ, নাটক উপন্যাসে আমি লাল কালি ব্যাখ্যা দিতে পারি নাই, মোটা কালি দিয়েছি, কারণ নাটক উপন্যাস অনেক বড়, লাল কালি করতে গেলে আবার দুইবার প্লেট করতে হয়, অনেক খরচ বেড়ে যায়। বুঝতে পেরেছো? খরচ বেড়ে যায়, এই কারণে ওই নাটকের এবং মানে লাল সরু যে ব্যাখ্যাটা আছে সেটা আমি মোটা কালি করে দিয়েছি, বোল্ড মোটা কালি, দেখবা মোটা কালি আছে, ওই মোটা কালিটাই হচ্ছে ব্যাখ্যা। ওকে, পড়ায় আসি। তাহলে এবার আসো, সবাই লিখো উচ্চারণ, লিখো উচ্চারণ অনুসারে, লিখো উচ্চারণ দিয়ে বের করতে হবে, লিখো উচ্চারণ অনুসারে নির্ণয়, লিখো সবাই হেডিং দাও উচ্চারণ। 2 নম্বর লিখো উচ্চারণ অনুসারে নির্ণয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সবাই লিখো উচ্চারণ অনুসারে নির্ণয়। আমি পাঠ করে নিচ্ছি আমি পাঠ করে নিচ্ছি এভাবে, আমি 2টো পাঠ করে নিচ্ছি, বিকজ আমার জায়গা লাগবে, তোমরা এভাবে পাঠ করে নাও। সবাই লিখো, এখানে সবাই লিখবা অয়, কি বলেছি অয়, মনে রাখবা অয় উচ্চারণ হলে সেখানে এ হয়, একার হয়। আর যদি উচ্চারণটা আই হয়, মনে রাখবা সেটা উচ্চারণটা সেটা কী হবে, ওই হবে। যদি উচ্চারণটা অব হয় তাহলে মনে রাখবা সেখানে কী হবে, ও হবে। আর যদি উচ্চারণ ধরো কোনো কারণে আব হয়েছে, ভুল বলেছি, ও হবে, কি হবে, ও হবে। আর উচ্চারণ যদি কোনো কারণে দেখো যে আব হয়েছে, সেখানে দেখবা ও হবে। কেউ লিখবা না, সবাই দেখো, আমি পড়াই দিচ্ছি, পরে লিখো, আমি সময় দিব, জাস্ট তোমরা দেখো। হ্যাঁ, উচ্চারণ অনুসারে নির্ণয়, কাউসার ঠিক লিখেছো। এটা দেখো, তোমরা ওয়েট করো, আগে দেখে নাও, আগে বুঝে নাও, পরে লিখো। আমি লিখেছি, দেখো আমি লিখেছি নয়ন, কি লিখেছি বাচ্চারা, আমি লিখেছি নয়ন। এই নয়ন শব্দটা উচ্চারণ করো তুমি একবার, দেখো যে ন আছে, এই নয়ের পরে উচ্চারণ করো নয়, অয় আছে না নাই, দেখো নয়ন, নয়, অয় আছে না নাই, আছে, অয়। তাহলে কি করবা, এ দিবা, এই হচ্ছে আমি একার দিলাম, কাজ শেষ। এখন বাকি আছে কি, এর অন্তস্থাবাদ, বাকি আছে কি, শুধু দ্বন্দ্ব ন আছে। এখন শুধু দ্বন্দ্ব কিছু কি হয় না, তাহলে আগে কি দিব, একটা গত ক্লাসে পড়াইছি, আগে একটা অ দিব, এই হচ্ছে অন, হয়ে গেল নয়ন, নেজক অন। আচ্ছা ধরো আমি দিয়েছি শয়ন, কি দিয়েছি, শয়ন। তোমরা একটা প্র্যাকটিস করো, শয়ন তালবর্ষ আছে, আমি দিলাম, প্লাস দিলাম। এখন দেখ শয়ের উচ্চারণ করো, শয় অয় না, শয়ের উচ্চারণ দাও শয় অয়, তাহলে অন্তস্থ কি যাবে, একার হয়ে যাবে সে। আর বাকি ন আছে, শুধু ন হয় না, আগে একটা অ দিয়ে দিলাম, তাই না? আমি চয়ন বলেছি, কি বলেছি, চয়ন বলেছি। খেয়াল করে দেখো, চয়ন দেখো, চ আছে দিলাম, আর চয় অয় আছে, অয়টা কি এ হয়ে যাবে, তাই না? আর বাকি শুধু ন একা আছে, আর আগে একটা কি বসবে, অ বসবে, হয়ে গেল হচ্ছে অন, এ হচ্ছে চয়ন। এবার এখানে আমি একটু কথা বলবো, যা তোমরা কোনো বইয়ে বা কোথাও পাবে না, খুব কেয়ারফুল হও। এই চয়ন শব্দের অর্থটা পরীক্ষায় 2বার এসেছে, লিখে রাখো। চয়ন শব্দের অর্থ লিখে রাখো, সবাই লিখে রাখো। চয়ন শব্দের অর্থ লিখে রাখো হচ্ছে সম্ভার, কি বলেছি, সবাই লিখে রাখো, সম্ভার বা সংকলন, কি বলেছি, সম্ভার বা সংকলন। আর একটা আছে নির্বাচনে বলা হয়, কি বলা হয়, নির্বাচন মানে নির্ণয় করা। তাহলে চয়ন শব্দটা পরীক্ষায় হচ্ছে, চয়ন শব্দের অর্থ হচ্ছে সম্ভার, সংকলন, নির্বাচন। এবার এই যে নয়ন শব্দের সন্ধি বলেছে, তুমি করেছো কি, নেযোগ অন করেছো, যা আমি নিয়মে দেখিয়েছি। কিন্তু পরীক্ষায় যদি এই নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় আসে,
তখন কি করবা? মনে রাখবা এই নয়ন শব্দের প্রকৃত প্রত্যয় হচ্ছে নি যোগ হচ্ছে অন। আবার বললাম কি, নি যোগ অন, এটা হচ্ছে নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয়। তাহলে শুধু আমি প্রত্যয় লিখলাম, কি লিখলাম? প্রত্যয় লিখলাম। তাহলে আমি এগুলো কেন নোট করে দিচ্ছি, কেন আমি সাইড নোট করে দিচ্ছি এই কারণে, তুমি আজকে সন্ধি পড়ছো, তুমি নয়ন শব্দের সন্ধি পড়েছো নে যোগ অন, তুমি আজকে থেকে 1 মাস পরে প্রকৃতি প্রত্যয় পড়ছো, সেই প্রকৃতি প্রত্যয় গিয়ে দেখবা নয়ন আবার আসছে নয়ন নি যোগ অন। তোমার মনে হবে কিরে, আমি তো নয়ন কোথায় যেন নে যোগ অন পড়ছিলাম, এখানে কেন নি যোগ অন? এটা কি ভুল নাকি? মানে মাথার মধ্যে একটু সাবকনসিয়াসলি প্রবলেম হবে। তো এখন তুমি শিখে নাও এখানে যে নয়ন শব্দে আগাম শিখে রাখো, নয়ন শব্দের সন্ধি বিচ্ছেদ নে যোগ অন, যা আমরা এই ক্লাসে পড়ছি। আর অতিরিক্ত তথ্য জেনে রাখো, নয়ন শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে নি যোগ অন, এটিও কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন। নি যোগ অন এটা হচ্ছে প্রকৃতি প্রত্যয়। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো, এবার এটা শেষ, এবার আমরা আয় দিয়ে আসি। ধরো আমি লিখেছি নায়ক, কি লিখেছি? নায়ক। তাহলে দেখো ন আছে, আমি ন দিলাম, ন এর পরে দেখো কি আছে? আয় আছে, নাই আয়। তাহলে কি হবে বলো তো? ওই হবে। কি হবে? ওই হবে। আমি ওই দিয়ে দিলাম, শেষ। এবার দেখো শুধু ক আছে, আমি ক দিলাম। প্রশ্ন হতে শুধু ক কি হবে? না, আগে একটা কি দিবা? অ দিবা। এই হচ্ছে নায়ক, নই যোগ হচ্ছে অক। আমি লিখেছি গায়ক, কি লিখেছি বাচ্চারা? আমি লিখেছি গায়ক। গায়ক শুধু গ আছে, আমি দিলাম। দেখো গায় আয় আছে না, তাহলে কি যাবে? ওই হয়ে যাবে। এই যে ওই দিলাম, আর শুধু ক আছে, তার মানে কি হবে? আগে একটা অ আসবে। এই হচ্ছে আমাদের গায়ক। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো ভাইয়ারা? আচ্ছা, এবার আসো অব থাকলে কি হবে? ও হবে। তাহলে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি লিখেছি প্রথমে যে ধরো লিখেছি আমি যে পবন, কি লিখেছি তার বাচ্চারা? পবন। আচ্ছা, পবন ভাঙলে কি হবে? পব। প আছে, আমি দিলাম। প এর পরে উচ্চারণ করো পব, অব আছে না, তাহলে ওখানে কি দিবা? ওখানে ওকার করে দিবা। কি দিবা? ওকার করে দিবা, প্লাস দাও। এখন ন একা আছে, শুধু কি ন কি হবে? না, তাহলে আগে কি হবে? একটা অ হবে। এ হচ্ছে পবন প যোগ অন। আচ্ছা, আমি ধরো লিখেছি লবণ, লিখেছি কি লিখেছি বাচ্চারা? আমি লিখেছি লবণ। লবণ কি হবে? লবণ হচ্ছে লো যোগ হচ্ছে অন। এখানে কেন দন্তন্য হচ্ছে? কারণ অন একটা প্রত্যয়। এখানে কেন মূর্ধন্য? কারণ লবণ শব্দটি হচ্ছে স্বভাবতী মূর্ধন্য, জন্মগত মূর্ধন্য হয়। ক্লিয়ার? এ হচ্ছে লবণ লো যোগ অন। আচ্ছা, এবার বলো তো আমাকে তোমরা এই পবন শব্দের অর্থ বলো তো, দেখি পারো কিনা অর্থ। পবন শব্দের অর্থটা বলো সবাই। পবন শব্দের অর্থ বলো। ক্লাসটা খুব ভালো লেগেছে ভাইয়া, থ্যাংক ইউ। তোমরা পবন শব্দের অর্থ বলো। তোমরা ক্লাস থেকে চলে যাচ্ছ কেন? ক্লাস থেকেও যাবা না, এটা কোন ধরনের বেয়াদবি, বুঝছো? তোমাদের সমস্যা একটা কি জানো? ক্লাস পড়ালে কেউ ক্লাসে থাকো না, এটাই প্রবলেম। মন এত আনসান করে, এত বহুরূপী মন তোমাদের, তোমাদের এত মন বহুরূপী আর এত আনসান করে, এটাই সমস্যা। একটা জিনিস পড়াচ্ছি, কত সুন্দর করে পড়াচ্ছি, কত সুন্দর করে। আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, এইভাবে আমার মনে হয় না কেউ পড়ায় তোমারে। এত সাইড ইফেক্ট করে, এটা পরীক্ষা আসছে, এটা এইভাবে আসছে, এটা অর্থ এটা, এটা ওইটা, এটা এমনি, তারপরে পড়ো না। তুমি যদি পারো আমার সাথে রিভিশন করো, নতুন যে তথ্যগুলো দিচ্ছি এগুলো অ্যাড করে নাও। আর তুমি যদি না পারো আমার কাছে শিখো, না পারলে আমার কাছে শিখো, পারলে তুমি রিভিশন দাও। সিরিয়াস সবার জন্যই। ক্লিয়ার? যাদের প্রবলেম ছিল তারা এখান থেকে ক্লিয়ার করে নাও, এখানে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? আর দয়া করে ক্লাসটা শেয়ার করবো। আমি কিন্তু খুব রাগী মানুষ, বুঝতে পেরেছো? মানে ভয় দেখাচ্ছি না, আমি বলতেছি তোমরা ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে রেদওয়ান লিখেছে পবন অর্থ বাতাস, থ্যাংক ইউ। আব্দুর রহমান তিনি রহিম লিখেছে, আব্দুর রহিম লিখেছে বাতাস লিখেছে। এরপরে লিখেছে তাসপ্রিয়া লিখেছে আগুন। এই তাসপ্রিয়া, আগুন না রে, আগুন না, পাবক মানে আগুন, ঠিক আছে? পবন মানে হচ্ছে বাতাস। এরপরে সাদি ইসলাম থাকি তো ভাই, হ্যাঁ থাক না, সমস্যা কি? হৃদয় বলছে পবন মানে বাতাস ভাই। হ্যাঁ ভাই। শারমিলা উত্তর দিয়েছে, রকিব মিয়া উত্তর দিয়েছে। এই যে সবাই পেয়ে গেছে, এগুলো তো আমার আগের স্টুডেন্ট, তাই না? এরা সবাই রেগুলার ক্লাস করে। আচ্ছা, এবার আসো আমি কিছু তোমাদের কুইজ দিব, আনসার করবা, ঠিক আছে? তাহলে পবন শব্দের অর্থ হচ্ছে বাতাস, লিখে রাখো বাতাস। তাহলে আমরা সমর্থক শব্দ শিখে ফেললাম। আচ্ছা, লবণ পেয়েছি। এবার পরীক্ষা দিয়েছে ধরো গবেষণা, কি দিয়েছে? গবেষণা। তাহলে গবেষণা ভাঙলে কি হবে দেখো তো? গবেষণা গব, গ এর পরে অব, তাহলে কি হবে? গো হয়ে যাবে। আর আগে থেকে আসে একার, তাহলে একারটা এখানে চলে আসবে। এ হচ্ছে এসো না। এগুলোই কোনো কার ছিল না, তাই আমি এগুলোতে অ দিয়েছি। আর এখানে যেহেতু আগে থেকে একারটা আছে, তাই আমি কি দিলাম? এসো না দিলাম। এ হচ্ছে গবেষণা। আচ্ছা, ধরো আমি দিয়েছি গবাদি। কি দিয়েছি বলো তো? আমি দিয়েছি গবাদি। তাহলে গবাদি উচ্চারণ করো গব আদি, গব আদি। তাহলে কি হয়ে যাবে? গ আকারে গো হয়ে যাবে। এ হচ্ছে গো দিলাম, আর আগে থেকে আকার আছে, কি হয়ে যাবে? আদি হয়ে যাবে। এ হচ্ছে গবাদি। বুঝতে পেরেছো? এ হচ্ছে গবাদি। বুঝলা? আচ্ছা, এবার এদিকে আসি আমরা, আদি আসি। আব কি আছে এখানে দেখো তো? আব আছে। তাহলে আবের খেয়াল করে দেখো। আমি ধরো লিখেছি নাবিক, মনোযোগ দাও, কেউ কথা বলবো না। আমি লিখেছি নাবিক। নাবিক দেখো ন আছে, আমি দিলাম। ন এর পরে দেখো নাব ইক, নাব ইক, নাব আব। তাহলে আবে কি হবে? ও হবে, মানে এখানে
ও হয়ে যাবে, এ হচ্ছে নৌ। এবার প্লাস দাও, আগে থেকে রস্যি আছে, দেখো ইক, আগে থেকে রস্যি আছে, এ হচ্ছে আমি ইক করে দিলাম, হয়ে গেল নাবিক, হয়ে গেল নাবিক। আচ্ছা এবার আসো, আমি দিয়েছি পাবক, কি দিয়েছি বলো তো, পাবক। আচ্ছা বলো তো এই পাবক অর্থ কি, এই পাবক অর্থ কি বলো, পাবক অর্থ কি বলো, তাসফিরিয়া বলো পাবক অর্থ কি, ইসরাত জাহান ইমা বলো পাবক অর্থ কি। তাহলে পাবক কি, প আছে আমি প দিলাম, তাই না? এবার দেখো পাব, পাবক, পাব, আব আছে না, তাহলে কি হবে, ও হয়ে যাবে, এ হচ্ছে পৌ। আর আগের থেকে দেখো কোনো কার আছে না, এখানে এই বয়ের পরে কোনো কার আছে বয়ের সাথে না, তার মানে কি হবে, একটা অক হবে, এ অ আর ক হয়ে গেল পাবক। বুঝতে পেরেছো? তাহলে আমি ধরো দিয়েছি ভাবুক, কি দিয়েছি বলো তো, আমি দিয়েছি ভাবুক। তাহলে ভাবুক কি হবে, দেখো ভা আছে, শুধু ভ আছে আমি দিলাম, ভাব উক, খেয়াল কর, ভাব উক, তার মানে ভাব, এটা কি যাবে, ভৌ হয়ে যাবে, হচ্ছে ভৌ দিলাম, আর এ হচ্ছে রস্যি দিলাম, আর ক দিলাম, হয়ে গেল ভাবুক। বিশ্বাস করো ভাই, আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি, বিশ্বাস করো আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি, এবং আমি আবার বলি, আমি যেভাবে পড়াচ্ছি এবং এবং তুমি যদি এই কিংবদন্তি বইটা পড়ো, কিংবদন্তি বইটা পড়ো, অন্য বই থাকলেও পড়তে পারো, আমার কোনো আপত্তি নাই, বাট যেহেতু আমার কাছে পড়ছো, আমি পড়াচ্ছি, আমার সেটআপে পড়ছো, আমার পড়াগুলো বুঝতে পারছো বলে তুমি আছো, সেহেতু কিংবদন্তি বই থেকে আমি যেমন পড়াচ্ছি, আমি প্রায় ক্লাসে 80% উদাহরণ দিয়ে থাকি, মুখে এবং লিখায় 80% উদাহরণ দিয়ে থাকি। আর বাকি যে 20% আছে, বাকি যে 20% আছে, এই 20% তোমরা হচ্ছে কিংবদন্তি বইটি তুমি পড়ো, তাহলে তোমার একবার রিভিশন হয়ে যাবে। এবং বিশ্বাস কর ভাই, যে উদাহরণগুলো আছে, মানে এক্সাম্পল লাইক এভাবেই দেওয়া আছে, আমি যেভাবে পড়াচ্ছি এটা ঠিক এভাবে আমার বইয়ে দেওয়া আছে, তুমি এখানে আর 2-1টা উদাহরণ বেশি আছে, এখানে আর 2-1টা উদাহরণ বেশি আছে, মোটামুটি তুমি একবার যদি এখান থেকে পড়ো আর বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, বিশ্বাস করো ভাই প্রশ্ন এখান থেকে আসবেই আসবেই আসবেই। এটা জেনারেল নলেজ না যে অনেক এলাবোরেট, কোনো লিমিটেশন নেই, হ্যাঁ জেনারেল নলেজ অনেক বড়, কোনো ধরাবাঁধা ছোঁয়া নেই সমুদ্রের মতো, কিন্তু এটা হচ্ছে বাংলা, এটা ধরাবাঁধা ছোঁয়া আছে, হ্যাঁ এটা আটকানো, এটা কিন্তু বদ্ধ, এটা কিন্তু ওই সমুদ্রের মতো না। তো সুতরাং আমি তোমাদেরকে যেভাবে বলছি, যেভাবে পড়াচ্ছি, এগুলো এখান থেকে পড়ো, তোমার খাতা থেকে পড়বা, এবং এই কিংবদন্তি বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো পড়বে, প্লাস তার আগে ওইখান থেকে এই উদাহরণগুলো বুঝে 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 সলভ করবা। আর আমি যে 80% মুখে বলছি বা লিখাই দিচ্ছি, এর বাইরে যে 20% যে উদাহরণগুলো আছে সেগুলো পড়লে হয়ে যাবে। পড়াশোনা খুব বেশি কঠিন না, যদি খুব বেশি কঠিন হতো তাহলে আজকে টিচার হতে পারতাম না। পড়াশোনা মোটামুটি পারা যায়, পড়লেই পারা যায়। তোমরা একজনকে ফলো করো, আমি বলছি যেভাবে আমার পড়াটা ফলো করো, দেখবা ভালো কিছু হবে ইনশাল্লাহ। তোমাদের অনেক ক্লাস নিয়ে দিব, তোমাদের পদের ক্লাস নিয়ে দিব, প্রকৃতিবত্তা নিয়ে দিব, কারক নিয়ে দিব, সমাস নিয়ে দিব, ধ্বনির পরিবর্তন নিয়ে দিব, অভিধান বর্ণক্রম নিয়ে দিব, ছন্দমাত্রা নিয়ে দিব, ছন্দ অলঙ্কার মাত্রা আছে নিয়ে দিব, তোমাদের সাহিত্যের ক্লাস শুরু হবে কয়েকদিনের মধ্যে, লিখিত ক্লাস নিয়ে দিব, সার্কুলার দিলে সেটা কিভাবে পড়বা, ফর্ম ফিল আপ করবা কেমনে কি সেটা নিয়ে দিব। আমার যতটুকু অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, মেধা আছে, সেটা দিয়ে তোমাদের যদি হেল্প করতে আমি একটু পারি, আমি সেটা করে দিব। বুঝতে পেরেছো? তো তোমাদের আরও কত কি ক্লাস ওয়েট করতেছে। সুতরাং তোমাদেরকে বলে রাখি, তোমরা অ্যাক্টিভ হও, তোমরা আমার এই জ্ঞানটা নেওয়ার চেষ্টা করো, এই মেধাটা নেওয়ার চেষ্টা করো, আর কিচ্ছু না। সিরিয়াসলি তোমরা কিন্তু 1 টাকাও চাই নাই বা নেওয়া হয় নাই, ফ্রি পড়াচ্ছি, সুন্দর করে পড়ো, অনেক ভালো কিছু পাবো। আমার ফ্রি ক্লাসে যেগুলো পড়াই, অনেক পেড ক্লাসে এগুলো অর্ধেকও পাওয়া যায় না, একদম সত্য কথা বলতেছে। আমি যেগুলো ফ্রি ক্লাসে আমি যেগুলো পড়াই, অনেক অনেক জায়গায় এগুলোর অর্ধেকও পাওয়া যায় না পেড ক্লাসে, তোরা অনেকে জানিস, এখানে সত্য কথা বলছি একদম। ওকে, তাহলে কেয়ারফুলি পড়ো, অনেক ভালো কিছু হবে। আর তোমরা যেহেতু আমার ছোট ভাই বোনের মতো, তাই তোমাদেরকে অনেক সময় আমি তুই করে বলবো, এটা একটু অ্যাকসেপ্ট করে নিবা, ঠিক আছে? তাহলে স্বরসন্ধি উচ্চারণ দিয়ে বের করবো এগুলা। ওয়াই উচ্চারণ হলে আমরা এ দিব, যেমন নয় নে যোগ হচ্ছে অন, আর আই দিলে কিন্তু ওই দিব, নাই নায়ক নাই, নই যোগ হচ্ছে অক। এবার আসো পবন, অব থাকলে ও দিব, পব অব, ও প দিয়েছি, অন দিয়েছি। আর কার থাকলে কার দিবা, কার থাকলে কার দিবা, কার না থাকলে কি দিবা, ও দিবা। আব আছে আব, আমি কি দিয়েছি, ও দিয়েছি, তাহলে নাব, দেখ পাবক, দেখ পাব পাব, তাহলে কি পৌ। আর আছে কেউ নয়, অক দিয়েছে, নাবিক নাব, নো দিয়েছে। আর আগে থেকে ইক আছে, আমি ইকটা দিয়ে দিয়েছি এখানে। ভাবুক, উক আছে, আমি উক দিয়ে দিয়েছি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমার মনে হয় না তোমাদেরকে পড়াবে। 590 টাকা রকমারি, এখন 590 টাকা। যারা হচ্ছে এই রকমারির কারণে, বেশি প্রাইসিংয়ের কারণে কিনতে পারছো না, তোমাদেরকে বলে রাখি, তোমরা আমার একটু এখানে ইনবক্স করো, তোমাদেরকে আমি একটা জায়গা বলে দিব, সেখানে আমার পার্সোনাল জায়গা আছে, আমাদের ছেলে যারা আছে তারা কুরিয়ার করে, সেখানে দিয়ে দিব। তোমরা সেখান থেকে তোমরা বইটা কুরিয়ারে নিয়ে নিও খুব কম টাকায়। আর বাংলাদেশের সব লাইব্রেরিতে পাওয়া যায়, প্যারা নিও না, বাংলাদেশের সব লাইব্রেরিতে অ্যাভেলেবল পাওয়া যায়। যারা পাচ্ছ না তাদেরকে এখানে কুরিয়ার করে নিও, কম টাকা দিয়ে পারবা। 460 টাকা বইয়ের দাম, 10 টাকা কম রাখে, 470 টাকা, ওরা নেয় 460 টাকা, আর কুরিয়ার চার্জ নেয় 60
টাকা, মোট 520 টাকায় তুমি বইটা তোমার বাসায় পেয়ে যাবো একদম, ঠিক আছে? তুমি একটু ওয়েট করো, ইনবক্স করো। এবার আসো 3 নাম্বার নিয়ম আসো। 3 নাম্বার নিয়মটা হচ্ছে এটা উচ্চারণ দিয়ে নিয়ম। 3 নাম্বার নিয়মটা হচ্ছে উচ্চারণ দিয়ে বের করতে হবে। 3 নাম্বার নিয়মটা উচ্চারণ দিয়ে বের করতে হবে। তাহলে এটাও লিখো তোমরা, এটা ওই আগের মতো করে আমরা করব সব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমি নিয়ম লিখছি। মনে রাখবা যদি অর কিংবা আর, কি বলেছি, অর অথবা আর এর মতো যদি উচ্চারণটা হয় তাহলে তুমি দিবা হচ্ছে রি দিবা, কি দিবা, রি দিবা। আমি আবার বলছি, যদি শব্দের মধ্যে তুমি অর কিংবা আর এর মতো সাউন্ড পাও তাহলে তুমি অবশ্যই সেখানে রি বসিয়ে দিবে। যেমন আমি ধরো দিয়েছি, খেয়াল করে দেখো, আমি বলেছি দেবর্ষি, খুব মনোযোগ দিবা। আমি বলেছি দেবর্ষি, কি বলেছি, দেবর্ষি। দেখ দেবর্ষি, দেব আছে, আমি দেব দিলাম, খেয়াল করে দেখো, প্লাস দিলাম। এবার দেখো দেবর্ষি, দেবর্ষি, দেবর্ষি বা দেবর্ষি, দেবর, অর আছে না, অর, তাহলে অর ওখানে কি দিবা, রি দিবা। আর অতিরিক্ত কি আছে, শি আছে, এই শি হচ্ছে বসাই দিলাম, হয়ে গেল দেবযুগ ঋষি। আমি লিখেছি সপ্তর্ষি, কি লিখেছি দেখো, আমি লিখেছি সপ্তর্ষি। তাহলে সপ্তর্ষি, সপ্ত আছে, আমি সপ্ত দিয়ে ফেললাম, প্লাস আছে প্লাস দিলাম, সপ্তর, ওর রি আছে, তাহলে কি দিব ওখানে, রি দিবা, আর শি আছে শি দিলাম, হয়ে গেল সপ্তর্ষি। তাহলে ধরো আমি বলেছি রাজর্ষি, কি বলেছি, মনোযোগ দাও, আমি বলেছি রাজর্ষি। তাহলে রাজর্ষি, খেয়াল করে দেখো রাজর্ষি কি আছে, রাজর্ষি, রাজর, তাহলে রাজ আছে এখানে, রাজ দিবা, এনে প্লাস দাও, রাজর, ওর আছে রি দিবা, অ্যান্ড শি দিবা, তাই তো? আর এখানে একটা বিষয় খেয়াল রাখবা, রাজ হয় না কখনোই, হয় কি, রাজা। বলো কি হয়, রাজা হয়, এই রাজা দিবা, হয়ে গেল রাজা যোগ ঋষি, রাজর্ষি, ঠিক আছে? আর একটা আছে দেখো, আমি বলেছি মহর্ষি, কি বলেছি, মহর্ষি, তাহলে হবে কি, মহ হবে। মনে রাখবা সন্ধিতে কখনোই বিচ্ছেদে মহ হয় না, হয় হচ্ছে মহা, আমি মহা করে দিলাম। আর মোহর, অর আছে এখানে, কি দিবা, রি দিবা, অ্যান্ড সাথে হচ্ছে শি দিবা, হয়ে গেল মহর্ষি, কি হয়ে গেল, মহর্ষি হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা এবার আসো, আমি আরো দেখাচ্ছি। আমি লিখেছি উত্তম বর্ণ, কি লিখেছি দেখো তো, আমি লিখেছি উত্তম বর্ণ, উত্তম বর্ণ। এটা অনেকে বুঝতে পারছো না, তাহলে এক কাজ করো, উত্তম যা আছে লিখে নাও। এই হচ্ছে আমি উত্তম লিখে ফেললাম, প্লাস দিলাম। এবার দেখো উত্তম মর, উত্তম মর্ণ, মর, মর, অর আছে, ওই রি এর ওখানে কি দিবা, অর রি দিলাম, আর সাথে কি আছে দেখো তো, মূর্ধন্য আছে, আমি মূর্ধন্য দিয়ে দিলাম। এবার দেখো সহজ লাগছে না, উত্তম বর্ণ শুনলেই দাঁত ভেঙে যাচ্ছে, কঠিন লাগছে, কিন্তু যখন ভাঙছে, আমি ভাঙার সময় দেখছি উত্তম ঋণ, এই দেখো উত্তম যোগ হচ্ছে ঋণ, এই হচ্ছে উত্তম বর্ণ। আমি বুঝতে পারছি না, আমি নর্মালি ক্লাস নিই গ্রুপে, আমি ক্লাস নিই হাসপাত বাংলা ব্যাখ্যা যে গ্রুপটা আছে সেই গ্রুপে আমি ক্লাস নিই, এটাই হচ্ছে আমি সবসময় নিয়েছি। এই প্রথম আমি পেজে ক্লাস নিচ্ছি, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে আমি পেজে ক্লাস নিয়ে ক্লাসটা কোনোভাবেই আমি বেশি রিচ করাতে পারছি না। তোমরা, আমি বুঝতে পারছি না, তোমরা কি মেনশন কমেন্ট শেয়ার কি করতেছো না, নাকি তোমরা কৃপণ, নাকি তোমরা কি কৃপণ? শেয়ার করো না কেন, বারবার বলতে হবে শেয়ার করো না কেন? দেখো ভাই, একটা কথা বলি, যদি রেসপন্স দিনের বাই দিন কমে যায় তাহলে বুঝবো কি যে আমার তোমাদের কাছে অ্যাকসেপ্টেন্সি নাই, আমি জীবনে ক্লাস নিতে আইতাম না ভাই, জীবনে আইতাম না, জীবনে ক্লাস নিব না, সত্য কথা। আর যদি দেখি না রেসপন্স ডে বাই ডে বাড়তেছে, স্টুডেন্টরা চাচ্ছে আমাকে, স্টুডেন্টদের ফিডব্যাক ভালো, তাহলে আমি নিজেও কাজ করতে অনুপ্রাণিত হব, তোমাদের মাঝে নতুন নতুন কিছু নিয়ে আসবো, এটাই সত্য কথা ভাই। তোমরা ক্লাস শেয়ার করো না কেন ভাই? আচ্ছা এরপরে আসো, পড়ায় আসো। তাহলে উত্তম, আমি লিটারেলি ঘামাচ্ছি ভাই, এই যে ঘামাচ্ছি, পুরো আমি ঘেমে গেছি, ভিতরে আমার রসে গেছে। আচ্ছা এবার আসো অধম বর্ণ, কি বলেছি, অধম বর্ণ। তাহলে দেখো অধম আছে, আমি অধম, দেখো অধম বর্ণ, এই দেখো অধম বর্ণ, তাহলে ভাঙলে কি হবে দেখো, ভাঙলে হচ্ছে অধম, অধম যোগ দাও, অধম মর, অর আছে, কি দিবা, রি দিবা, অ্যান হচ্ছে মূর্ধন্য আছে, মূর্ধন্য দিয়ে দিল, তার মানে কি অধম ঋণ। যে ঋণটা দিলে আসে না, আসবে না, দেরিতে আসে, আর যে ঋণটা খুব ভালো দেওয়া মাত্রে পেয়ে যাচ্ছ বা কমিটমেন্ট অনুসারে পেয়ে যাচ্ছ, এটা উত্তম ঋণ বলা হয়, ভালো ঋণ এটা। ক্লিয়ার? এই দেখা গেল। এবার আসো আরো দেখো, তাহলে আমরা অর পড়লাম, অনেকক্ষণ অর পড়লাম, এবার আসো আর পড়বো, কি পড়বো আমরা, আর পড়বো। তাহলে দেখো আমি খুব মনোযোগ দাও, এবার আরেকটা প্যাটার্ন পড়তেছি আমরা, একটু মনোযোগ দাও। ধরো আমি লিখেছি শীতার্থ, কি লিখেছি, মনোযোগ দাও, শীতার্থ, কি লিখেছি, শীতার্থ। তাহলে শীত আছে, তুমি শীত দিয়ে নাও, এ হচ্ছে আমি শীত দিলাম, প্লাস দাও, শীতার, শীতার্থ, আর এই আরে কি দিবা বলো তো, আরে দিবা হচ্ছে রি দিবা, আর অতিরিক্ত কি আছে, ত আছে, হয়ে গেল ঋত। তাহলে আমি দিয়েছি ধরো ক্ষুধার্ত, কি দিয়েছি, আমি দিয়েছি ক্ষুধার্ত, তাহলে ক্ষুধার্ত কি হবে দেখো, ক্ষুধার্ত ভাঙলে হবে হচ্ছে ক্ষুধা, এ হচ্ছে ক্ষুধা দিলাম, ক্ষুধা, আর ক্ষুধার আর আছে, আরে কি দিবা, আরে হচ্ছে রি দিবা, এ হচ্ছে ত দিলা, হয়ে গেল ক্ষুধার্ত, ক্ষুধা যোগ হচ্ছে ঋত। তোমার ক্লাস শেয়ার করো না কেন ভাই? ক্লাসটা শেয়ার করো, ক্লাসটা শেয়ার করো। বস কালকে রেজাল্ট দিবে তাই হয়তো জয়েন করে নাই, কালকে রেজাল্ট দিবে তো কী হবে, আজকে সারাদিন নামাজ পড়বো নাকি? কালকে রেজাল্ট দিবে, আজকে নামাজ পড়বো নাকি সারাদিন? নামাজে বলবা যে আল্লাহ রেজাল্ট ভালো করে দিও, সেটা না করে বলবা আল্লাহ রেজাল্ট তো হয়ে গেছে, যা হয়েছে একটু এনভায়রনমেন্ট ঠিক করে দিও,
তোমরা তো যেটা চাইতে হয় সেটা জানো না। আজকের নামাজে বসে আল্লাহ আমার রেজাল্ট ভালো করে দিও, ভাই লাভ নাই, হয়ে গেছে রেজাল্ট, তোর সিলন লাগবো না। তুই আল্লাহ কাছে চাবি হচ্ছে এটা যে আল্লাহ রেজাল্ট পাওয়ার পরে যেন আমার রেজাল্টটা যেন পাওয়ার পরে যদি খারাপ হয় তাহলে আমার পরিবেশ, আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমি ভাই বোন সবাইকে ঠিক রাখো, আমি যেন ঠিক থাকতে পারি। আর রেজাল্ট যদি ভালো হয়ে যায় তাও আল্লাহ আমাকে ঠিক রেখো, আমি যেন বাতাসে না উড়ি, আমি যেন এই রেজাল্টটা ভালো যেন হয় এবং সেই অনুসারে যেন আমি পড়াশোনা করতে পারি। আমার মন যেন অস্থির করে দিও না যে আমি তো IMGB ভাই হয়ে গেছি, জীবন অনেক কিছু করে ফেলাইছে, ফাটাই নেবো একদম শেষ, এরকম না। তাহলে দোয়াটা করবো ভাই আল্লাহ রেজাল্ট যদি একটু খারাপ হয়ে যায় তাহলে সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও, আমাকে পড়ার ক্ষমতা দিও, আমি ইনশাল্লাহ এই রেজাল্টটা আমি এত ভালো রেজাল্ট করবো, চান্স পাবো, এই রেজাল্টটা কিছু মনেই হবে না, 2 মাস কষ্ট করে নিব। আর রেজাল্ট যদি ভালো হয় আল্লাহ আমার আকাশে উড়াই দিও না, আমার একটু স্থির রাখো, আমার যে কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছি এই পড়াটা যেন আমি এভাবেই পড়ে যাই। এইগুলো হচ্ছে দোয়া। তোমরা তো বুঝো না, ভবিষ্যৎ প্রেজেন্ট কিছু বুঝো না তোমরা। আচ্ছা এবার আসো, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, ভাইয়া শাহরিয়ার আহমেদ রানা, উনি ক্লাস করে, উনি হচ্ছে প্রায় লিখেন, থ্যাংক ইউ। আচ্ছা অর্পণ কি হবে? অর্পণ তোর মাথা হবে ছাগল। আচ্ছা এরপরে আসো রেদওয়ান। আচ্ছা অর্পণ কি হবে? কোত্থেকে গেলো এসে অর্পণ? গত ক্লাস করো নাই? গত ক্লাসে বলছি না আমি যে নিয়ম সব জায়গায় পড়বে না, অর্থ রিলেটেড হবে। তো অর্পণ ভাঙলে কি হবে দেখো তো, অর, তাহলে অর আছে, তাহলে অরের এখানে কি হবে দেখো তো, অরের এখানে রি হবে, প্লাস পন আছে, পন দিলাম। এই ছাগল কিছু হইলো? এটা কিছু হয়েছে? এটা হবে না। সুতরাং রেপ পাইলেই আর অ পাইলেই যে জাগায় দেবে কে কইছে তোমারে? তাহলে পৃথিবীর সব শব্দ ভেঙে ফেলা, বাংলা না ইংরেজিকে যা আছে, ইংরেজি, হিন্দি, আরবি, উর্দু সব ভেঙে ফেলা এক নিয়মে। ছাগলগুলা মনে রাখবা শুধু হচ্ছে যে এই যে জায়গায় পড়াচ্ছি সেই জায়গায় তোমরা না বেশি বুঝো। দেখ ভাই, একটা বই বাজার থেকে একটা বই কিনে আসার পরে সেই বইয়ের উদাহরণগুলো বুঝে পড়লে আর কিছু লাগে না, প্রশ্ন ওইখান থেকেই হয়। তুমি পারো না, যে তোমার প্রবলেম ভাই, পরীক্ষায় প্রশ্ন ওইখান থেকে হয়, অন্য জায়গা থেকে হয় না, ঠিক আছে? এই অর্পণ কিছু হয়, এটা বাংলা কিছু হচ্ছে, কি তো হচ্ছে না, বাদ। প্রথম ক্লাস তুমি করো না, প্রথম ক্লাস করলে বুঝতা যে কি এটা কেন হচ্ছে না। এবার আসো বন্যার্থ। তাহলে যে অর্পণ বললা সে বন্যার্থ পারিস কিনা দেখতো আগে। তাহলে যে অর্পণ বলেছো সে এই বন্যার্থ ভাঙা দেখো আমারে, যদি এটা পারো তাহলে বুঝবো তুমি আসলে পারো, আর যদি তুমি না পারো বুঝবো কি তোমার সমস্যা আছে, ঠিক আছে? তুমি দেখো এই বন্যার্থ পারলে বুঝবো তোমার প্রশ্ন ঠিক আছে, তুমি পারো। বন্যার্থ ভাঙো, আমি তোমার নাম পড়বো, দৃষ্টি নাম ছিল, পড়ো দেখি পারো কিনা। বন্যার্থ ভাঙো দেখি পারো কিনা। আচ্ছা বন্যার্থ গেল। এরপরে আরো দেখো তৃষ্ণার্থ কি দিয়েছি আমি, ধরো তৃষ্ণার্থ। এই তৃষ্ণা ভাঙলে কি হবে? তৃষ্ণার্থ, তৃষ্ণা আছে, আমি তৃষ্ণা দিলাম। তৃষ্ণার আর ওখানে কি দিবা? ওখানে রি দিবা, আর অতিরিক্ত কি আসবে? ত আসবে, হয়ে গেল তৃষ্ণার্থ। এরকম আরো আছে, হিমার্থ, হিমযোগ ঋত, পিপাসার্থ, পিপাসাযোগ ঋত, অনেক আছে, অনেক সম্ভব, অনেক না, 6-7টা পড়লেই ইনাফ, আর লাগে না। ক্লিয়ার? বন্যা যোগৃত। ওই দৃষ্টি উত্তর কর, তোর উত্তর পড়বো আমি। শারমিল আহমেদ বন্যা যোগৃত। এসে অন্তরা বন্যা যোগৃত। তাহলে বন্যার্থ কি হবে ভাইয়া? বন্যার্থ হবে হচ্ছে বন্যা, এই যে বন্যা আছে, বন্যা দিলাম, প্লাস হচ্ছে ঋত আছে, রি দিলাম, আর ত দিলাম, হয়ে গেল বন্যার্থ। ক্লিয়ার? এখন আসো এগুলোর সমাসটাও জরুরি। তাহলে আমরা এখনই এখানে সমাসটাও হালকা পাতলাভাবে শিখে ফেলি। ক্লিয়ার? দেখ, দেবর্ষি বলতে বোঝায় যিনি দেব তিনি ঋষি, তার মানে এটা হচ্ছে সাধারণ কর্মধারায়। কি বললাম? এটা হচ্ছে সাধারণ কর্মধারায়। সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে দ্বিগু হবে, এটা কি হবে? দ্বিগু হবে। রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, তার মানে এটা কি হবে? এটা সাধারণ কর্মধারায়। কি হবে? সাধারণ কর্মধারায়। এরপরে আসো মহর্ষি, কি হবে? মহান যে ঋষি, এটা হবে সাধারণ কর্মধারায়। কি হবে? এটা সাধারণ কর্মধারায়। ক্লিয়ার? আচ্ছা এবার আসো উত্তম যে ঋণ, অধম যে ঋণ, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাস। তাহলে এখন এই উত্তম পরীক্ষা দিয়েছে উত্তম মর্ণ, এখন বিশ্বাস করে এটা কোন সমাস? তুমি ভাই উচ্চারণই ঠিক মতো করতে পারতেছো না, এটা কেমনে লিখবা, এটা কেমনে সমাস? তাহলে আমি সন্ধি পড়া মানে আমি সমাস এক ধাপ এগিয়ে যাওয়া বা একটা স্টেপ এগিয়ে যাওয়া। আমি সন্ধি পারা মানে এটা আমি এক ধাপ এগিয়ে যাওয়া। যখন তুমি উত্তম বর্ণ ভেঙে ফেলেছো, উত্তম যোগ ঋণ, দেখবো এই সেন্স কাজ লাগবে, যেটার মানে হচ্ছে উত্তম ঋণ, তার মানে এটাকে এমনভাবে অ্যাটাচ করতে হবে এটা পারা যাবে। তাহলে উত্তম ঋণ কি হবে? উত্তম যে ঋণ, হয়ে গেল সাধারণ কর্মধারয় সমাস। তাহলে তুমি ভাঙলা, এটা একটা স্টেপ, তুমি এমনি এখন সমাসটা পেরে যাচ্ছ। তুমি এটা পারোই না, ভাঙতে পারো না, তুমি এটা দেখলেও ভয় লাগবে তোমার, আল্লাহ এটা করতে গাইছে, এটা কোনো দেখেই নাই। এবার আসো
এইগুলো ভাঙলে কি হবে শীতার্থ, এগুলো ভাঙলে কি হবে দেখো, এগুলো ভাঙলে একবার জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা আসছে তৃষ্ণার্ত শব্দের ব্যাস বাক্য কোনটি, ব্যাস বাক্য কোনটি, তৃষ্ণার্ত শব্দের ব্যাস বাক্য কোনটি, এটা আমি একটা দেখাই দিচ্ছি ব্যাস বাক্য, মনে রাখবে এটা ভাঙলে হবে হচ্ছে তৃষ্ণা দ্বারা আর্ত, কি বলেছে আর্ত, আর্ত অর্থ কি, অর্থ পরীক্ষা আইছে, অন্য একটা পরীক্ষা আছে ব্যাংকের পরীক্ষায়, লিখে রাখো আর্ত অর্থ হচ্ছে কাতর, কি বলেছি কাতর, আর্ত মানে কি কাতর, তাহলে তৃষ্ণার্ত দ্বারা কি বুঝেলো, তৃষ্ণা দ্বারা কাতর, তৃষ্ণ দ্বারা কাতর মানে তৃষ্ণা দ্বারা সে হচ্ছে কাতর হয়েছে, দ্বারা দেয়া করতে থাকলে কি হয় বলতো তৃতীয়া, তার মানে এগুলো হচ্ছে সবগুলাই তৃতীয়া তৎপুরুষ সমাস হবে, কি হবে তৃতীয় তৎপুরুষ সমাস। এখন তুমি বলতে পারো ভাই আমি তো সমাস কিছুই পারি না, প্রবলেম নাই, তোমার পারা লাগতো না, তুমি জাস্ট লিখে রাখো, পারা লাগবে না, যখন সমাস পড়াবো তখন তুমি পাইরো, এখন জাস্ট লিখে রাখো। বন্যা তৃষ্ণ শীতার্থ কি হবে, শীত যোগ হচ্ছে ঋতু, ক্ষুধার্ত ক্ষুধা যোগ ঋতু, ঠিক আছে। আর ভাঙলে কি হবে, ভাঙলে হবে হচ্ছে বন্যা দ্বারা আর্ত, পিএসসি পরীক্ষা আসছে বন্যার্থ কোন সমাস, আনসার তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা ক্ষুধার্ত কি হবে, ক্ষুধা দ্বারা আর্ত, শীতার্থ শীত দ্বারা আর্ত, বন্যার্থ বন্যা দ্বারা আর্ত। ক্লিয়ার, ক্লিয়ার সবাই, এই দ্রুত বলো ক্লিয়ার সবাই। রুহুল আমিন মল্লিক স্যার আপনার পড়ানোর ব্যাপারে বেশ প্রশংসা করেছে, থ্যাংক ইউ স্যারের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি, আশা করি স্যারও অনেক ভালো জানেন, ইনশাল্লাহ স্যারের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম রইল। আচ্ছা ঋত শব্দের অর্থ কি, ঋত অর্থ তো জানি না রে, ভুলে গেছি, ঋত অর্থ কইতে পারি না, ভুলে গেছি, আর্ত অর্থ পারি। আচ্ছা তাহলে এই হচ্ছে কোন, সবাই বলো ক্লিয়ার কিনা, তাহলে আমাদের উচ্চারণ দিয়ে শেষ, উচ্চারণ দিয়ে শেষ, দ্রুত বলো ক্লিয়ার কিনা সবাই, সবাই ক্লিয়ার, দ্রুত বলো ক্লিয়ার কিনা। এবার আমি তোমাদেরকে এই যে পড়ালাম এখান থেকে আমি কুইজ দিব, বলো কুইজ দিব, কুইজ দিব, পারবা সব, কুইজ দিব নাকি পারবা সব। এবার আসো আমি এবার 4 নম্বর নিয়ম পড়াচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার দিবা, 4 নাম্বার ট্রিপল স্টার দিবা, 4 নাম্বার ট্রিপল স্টার দিবা। মনে রাখবা বফালা থাকলে, কি বলেছি বফালা থাকলে মনে রাখবা রস্যু অথবা দীর্ঘ হবে, আর এ পাশে প্লাস হবে, প্লাস দিয়ে এ পাশে কি হবে প্লাস, প্লাসে বাকি যা অংশ হতে তা হবে। একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, পরীক্ষা আসে, পরীক্ষা দিয়েছে স্বাগত, কি দিয়েছে বাচ্চারা স্বাগত, তাহলে স্বাগত হচ্ছে এরকম, পরীক্ষা দিয়েছে স্বল্প, কি দিয়েছে পরীক্ষায়, পরীক্ষা দিয়েছে ধুরো, পরীক্ষা কি দিয়েছে, পরীক্ষা দিয়েছে স্বল্প, পরীক্ষা ধরো দিয়েছে পশ্চধম, আচ্ছা পরে এটা ধরবো আমি। আচ্ছা এবার আসো, তাহলে দেখো স্বাগত ভাঙলে কি হবে, আমরা দন্তাস্বয় বফলা আছে, এটা আমরা কি করব রস্যকার করে ফেলবো, হয়ে গেল সু, কারণ আমরা জানি দন্তাস্বয় বলে একটা উপসর্গ আছে, কিন্তু দন্তাস্বয় দীর্ঘ বলে বাংলাদেশে বাংলা ভাষায় কিছু নাই, বাংলা ভাষাতে কিছু নাই, তাহলে দন্তাস্বয় রস্য করলাম সু। এবার আসো আগে থেকে আকার আছে, এ হচ্ছে আগত, আমি বসা দিলাম হচ্ছে স্বাগত, এ হচ্ছে সুযোগ আগত, স্বল্প কি হবে সু। এবার দেখো লয় আছে আর প আছে, এখন দেখো কেউ নাই এই জায়গাটায়, স্বল্প সুযোগ, এখানে আকার ছিল আমি আকার দিয়েছি, কিন্তু এখানে কোনো আকার আছে না, যখন দেখবা আকার নাই তখন অবশ্যই একটা অ হবে, কি হবে অ হবে। তাহলে বফলার নিয়মে মনে রাখবা এই জায়গায় প্লাসের পরে যে কার থাকবে সে কারটাই দিবা, যদি কার না থাকে তাহলে অবশ্যই অ দিবা, অবশ্যই কি দিবা অ দিবা। তাহলে তোমরা আমাকে একটু স্পেলিং বলো, বানান কোনটা শুদ্ধ, স্পেলিংয়ে আসছে তোমরা আমার একটু বলবা কোনটা শুদ্ধ, কুইজ তোমরা উত্তর দিবা, ঠিক আছে। বলো কোনটা শুদ্ধ, 1 নাকি 2, বলো কোনটা শুদ্ধ 1 নাকি 2, দেখি পারো কিনা, বানান শুদ্ধ আসছে, বলো কোনটা শুদ্ধ 1 নাকি 2, দ্রুত দ্রুত উত্তর করো, বলো কোনটা শুদ্ধ 1 নাকি 2, দ্রুত আনসার করো, কোনটা শুদ্ধ, দ্রুত বলো কোনটা 1 নাকি 2, দ্রুত বলো কোনটা শুদ্ধ, দেখি কয়জন পারো, দ্রুত বলো কোনটা শুদ্ধ 1 নাকি 2, দ্রুত দ্রুত আনসার করো। জুথি আক্তার উত্তর দিয়ে যাচ্ছে, সঞ্জয়, দেন হচ্ছে অনামিকা দৃষ্টি, সূর্য গল্প, অনামিকা দৃষ্টি, এরপর হচ্ছে শিশির ভেজা ভোর 2 নম্বর লিখেছে, তারপর হচ্ছে তীর্থদেব তিনি দিয়েছে 2 নম্বর, ফরহাদ ইসলাম লিখেছে 2 নম্বর, এস এ অন্তরা লিখেছে 1 হবে, এরপর অনেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে, এরপরে হচ্ছে রেদওয়ান লিখেছে 1 ভাই। আচ্ছা আসো 1 নাকি 2 আমরা বানান চেক করবো এখন, তাই না, কিন্তু সন্ধির স্টাইল দিয়া। আমি কেন বলেছি স্বরসন্ধিটা হচ্ছে বানানোর কাজে দেয়, অনেক কিছু কাজে দেয়, বানানে প্রথম ক্লাসে বলেছিলাম। তাহলে পশ্চাধম কি হবে, এ হচ্ছে প আছে দিলাম,
তাহলে অবশ্য দিলাম, আর বফলা আছে রস্য হয়ে যাবে, পশু বানান রস্য হয়। আর আগে থেকে কি আছে, আগে থেকে আকার আছে। মনে রাখবা এইখানে যে কার থাকবে সেই কারটাই তোমার দিতে হবে, চেঞ্জ করা যাবে না, যাবে না, যাবে না। তাহলে আকার আছে, তোমাকে আকারই রাখতে হবে। তাহলে ভাঙলে কি হবে, ভাঙলে হয়ে যাবে হচ্ছে আধম। এখন তুমি বলো এই আধম বলে কিছু আছে না, তার মানে এটা হচ্ছে ভুল। এবার আসলে এটা সলভ করি। প আছে দিলাম, তালবশ আছে দিলাম, বফলা আছে রস্যকার দিলাম, প্লাস দিলাম, আগে থেকে কোনো কার নেই, 100% অ লাগবে। এ হচ্ছে অ দিলাম, হয়ে গেল হচ্ছে অধম। কোনো কার আছে এখানে, কোনো কার আছে না, অবশ্যই কি লাগবে, অ লাগবে। এই অধম বলে শব্দ আছে, তার মানে এই পশ্চধমটা হচ্ছে সঠিক। তাহলে আমরা অ্যাকচুয়ালি পড়লাম কি, পড়লাম সন্ধি, কিন্তু করে ফেললাম কি, বানান শুদ্ধি। বুঝতে পারছো, পরীক্ষায় আসে। এবার আসো, আমি লিখেছি পশ্চাচার, কি লিখেছি, আমি লিখেছি পশ্চাচার, কি লিখেছি বাচ্চারা, আমি লিখেছি পশ্চাচার। তাহলে পশ্চাচার ভাঙলে কি হবে, দেখো পশু যোগ হচ্ছে আচার, এই হচ্ছে পশু যোগ হচ্ছে আচার। আমি বলেছি পরীক্ষা আসছে তন্নি, কি আসছে, তন্নি। তন্নি ভাঙলে কি হবে, দেখো তো, তনু যোগ হচ্ছে দীর্ঘই। পরীক্ষা আসছে অন্বেষণ, কি বলেছি, অন্বেষণ। তাহলে অন্বেষণ ভাঙলে কি হবে, দেখো অ আছে দিলাম, অন্বেষণ, নয় বফলা রস্যকার হবে অনু, প্লাস দাও, প্লাস দাও, আগে থেকে আছে কি, এ আছে, এ হচ্ছে এসন। তাহলে মনে রাখবা এই বফলার নিয়মে মূল শব্দে যে কার থাকবে সে কারটাই পরবর্তী অংশে শুরুতে বসবে, সেই কারটাই পরবর্তী অংশে শুরুতে বসবে। আর যদি কোনো কার না থাকে, আমি আবার বলছি, আর যদি কোনো কার না থাকে তাহলে অবশ্যই 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 এই অ হবে, কি হবে, অ হবে। কার না থাকলে কি হবে, অ হবে। ক্লিয়ার, এটা হচ্ছে শেষ। এবার তোমাদেরকে এখানে সাইড ইফেক্ট লিখে দিচ্ছি, তোমরা একটু সাইড ইফেক্ট লিখো, এই নিয়মের নিচে সাইড ইফেক্ট লিখো, তোমরা একটু একটু সাইড ইফেক্ট লিখে রাখো, দেখাই দিচ্ছি, তোমরা বিভ্রান্ত হয়ে যাবা। একটু সাইড ইফেক্ট লিখো, তোদেরকে এমনি দায়িত্ব নিয়ে জীবনে কেউ পড়াবে না। এবার দেখ, লিখে রাখো সাইড ইফেক্ট, লিখে রাখো সাইড ইফেক্ট, লিখেছো সাইড ইফেক্ট। আচ্ছা এবার দেখো, আমি লিখেছি স্বাধীন, কি লিখেছি, স্বাধীন। এটা কিন্তু তোমরা বফলা নিয়ম করতে পারবে না, সুযোগ আধীন বলে কিছু নেই। এটা হবে কি, স যোগ হচ্ছে অধীন। এটা কিন্তু বফলা দেখা মাত্র কিন্তু সুযোগ অধীন করা যাবে না, দেখতে হবে কোন নিয়মে যাচ্ছে। এটা আকারের নিয়মে, কোন নিয়মে, আকারের নিয়মে। আরেকটা আছে নাম তার হচ্ছে স্বায়ত্ত, কি বলেছি, স্বায়ত্ত ভাঙলে হবে কি, স যোগ হচ্ছে আয়ত্ত। এটাও কিন্তু হচ্ছে আকারের নিয়মে, কোন নিয়মে, আকারের নিয়মে। লিখে রাখো এগুলো হচ্ছে আকারের নিয়মে, কোন নিয়মে, আকারের নিয়মে। তোমরা কিন্তু কেউ বলো না যে এটা হচ্ছে বফলা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সাইড ইফেক্ট। বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো, এই সবাইকে বুঝতে পেরেছো, সবাই বুঝছো, সবাইকে বুঝতে পেরেছো, এই হচ্ছে সাইড ইফেক্ট। তাহলে এগুলো বফলা নিয়ম না। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ আছে ক্লাসের, সবচেয়ে গুরুত্ব 5 নম্বর নিয়ম লিখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নম্বর লাস্ট নিয়ম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুটো লিখো সবাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জফলা বা জ থাকলে রস্যিকার অথবা দীর্ঘিকার হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্লাস, প্লাস পরে যা থাক প্লাস, এই জফলার নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো, ধরো আমি লিখেছি, মনোযোগ দাও সবাই, আমি লিখেছি ধরো এই জফলার নিয়ম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি লিখেছি ব্যাকরণ, কি লিখেছি, ব্যাকরণ। এই ব্যাকরণ শব্দে দেখো বয় জফলা আছে, তাহলে ব আছে, ব দিলাম, জফলাটা হয়ে যাবে হচ্ছে রস্যি বা দীর্ঘি। আমরা জানি বি বলে একটা উপসর্গ আছে, এ হচ্ছে বি। এবার আগে থেকে আকরণ আছে, আ আছে, তাহলে ভাঙলে কি হবে দেখো তো, ভাঙলে হচ্ছে হবে হচ্ছে আকরণ, হয়ে গেল বি যোগ আকরণ, হয়ে গেল ব্যাকরণ। আচ্ছা আমি ধরো লিখেছি অত্যধিক, আচ্ছা এটা পরে দিই। ধরো আমি লিখেছি এরকম প্রত্যাশা, কি লিখেছি আমি, আমি লিখেছি প্রত্যাশা। তাহলে ভাঙলে কি দেখো, প্র আছে দিলাম, ত আছে আমি দিলাম, জফলা আছে রস্যি বা দীর্ঘি। আমরা জানি রস্যি প্রতি বলে একটা উপসর্গ আছে, কি আছে, উপসর্গ আছে, আর আগে থেকে আ আছে, এ হচ্ছে আমি বসা দিলাম হচ্ছে আশা, হয়ে গেল হচ্ছে প্রত্যাশা। আমি লিখেছি ইত্যাদি, কি লিখেছি, ইত্যাদি। ভাঙলে কি দেখো ইত্যাদি, এ হচ্ছে ইতি হবে, কারণ ইতি বলে একটা উপসর্গ আছে, আর আগে থেকে কি আকার আছে, এ হচ্ছে আদি হবে, এ হচ্ছে ইত্যাদি। এগুলো মোটামুটি পারা যায় সহজ। এবার আসো একটু এখান থেকে জটিলের দিকে যাই, রাইট। ধরো পরীক্ষা এসেছে এরকমটা প্রত্যুষ, কি এসেছে এরকমটা প্রত্যুষ। তাহলে ভাঙলে কি হবে দেখো, প্রো অ্যান্ড ত আছে, ত দাও, জফলা আছে কি হবে, রস্যি হবে, কারণ প্রতি বলে একটা উপসর্গ, বাকি আছে উষ, এই রস্যকার ছিল আগে থেকে দিলাম, আর হচ্ছে মূর্ধন্য ষ দিলাম, হয়ে গেল প্রত্যুষ প্রতিযোগ উষ। এখন যদি পরীক্ষায় এটা না এসে যদি এমনটা আসে, এরকমটা মূর্ধন্য ষ আছে, তার আগে দীর্ঘ আছে,
যদি রস্যু দিয়ে আসে রস্যু দিবা এখানে, দীর্ঘ দিয়ে আসলে দীর্ঘ দিবা এখানে। তাহলে এটা ভাঙলে কি হবে? এটা ভাঙলে হবে প্রতি। এটা কিন্তু নতুন বানান, এটা নতুন বানান, এটা আগের বানান, ঠিক আছে? তাহলে এটা ভাঙলে প্রতি, আর আগে দীর্ঘ আছে, এই দীর্ঘ করে দিলাম, হয়ে গেল উস। এখন কেন আমি দেখালাম দুইটাই? দেখালাম এ কারণেই, যদি পরীক্ষা এদিক দেয় তুমি এই রস্যু দিবা, পরীক্ষা যদি এদিক দেয় তুমি দীর্ঘ দিবা। তাহলে দেখবা পরীক্ষায় একটা অংশ দেয় আর একটা অংশ বের করতে হয়। যদি এই অংশটা দেয়, এই অংশ দেয়, তাহলে আমরা উত্তর করবো এই অংশটা। পরীক্ষা এই অংশ দিলে উত্তর করবো অংশটা। পরীক্ষা দীর্ঘ দিলে দীর্ঘ দিব, পরীক্ষা রস্যু দিলে রস্যু দিব। সহজ কথা, সহজ কথা। এবার আসো ঢাবির বি ইউনিটে 22 সাল বলতে 21 সালে আসছে ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কি আসছে? ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ। পরীক্ষা এসেছে জাত্যভিমান শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কি এসেছে? জাত্যভিমান শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এবার মনোযোগ দাও, সবাই একটু নড়ে চড়ে বসো। আমি ব আছে, আমি ব দিলাম। জফলা আছে, আমি রস্বীকার দিব, কারণ আমরা জানি যে বি বলে একটা উপসর্গ আছে, তাই রস্বীকার দিলাম বি। এখন দেখো এখানে কোনো কার নাই, কোনো কার আছে? দেখো এখানে কার ছিল, কার ছিল, এখানে দেখো কার ছিল, দেখো এখানে কার আছে, এখানে কার আছে, কিন্তু এখানে কোনো কার নেই। কার না থাকলে বফলার মতো মনে রাখবে 100% একটা অ আসবে। কি আসবে? অ আসবে। এ হচ্ছে ব্যর্থ বিযোগ অর্থ। বুঝতে পেরেছ? তাহলে এই কি হবে? এ হচ্ছে ব্যর্থ বিযোগ অর্থ। বলো কি হবে? ব্যর্থ হচ্ছে বিযোগ অর্থ। কি হবে? বিযোগ অর্থ। সবাই বুঝতে পেরেছ? সবাই বুঝতে পারছো? তাহলে জাত্যভিমানটা ভাঙো তো দেখি পারো কিনা। জাত্যভিমান ভাঙো, জাত্যভিমান ভাঙো দেখি পারো কিনা। জাত্যভিমানটা ভেঙে দেখো দেখি পারো কিনা সবাই। 2 নম্বরটা ভাঙো, পরেরটা ভাঙো সবাই, পরেরটা ভেঙে দেখো দেখি পারো কিনা। পরেরটা আনসার করো, পরেরটা আনসার করো দেখি পারো কিনা। পরেরটা আনসার করো, দ্রুত আনসার করো দেখি পারো কিনা। পরেরটা আনসার করো, পরেরটা দ্রুত আনসার করো, পারো কিনা দেখি, আমি দেখি কজন পারো। পরেরটা দ্রুত আনসার করো দেখি কজন তোমরা পারো। দ্রুত আনসার করো, দ্রুত আনসার করো, দ্রুত 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 আনসার করো দেখি কজন পারে, সে দেখি কজন পারো। জাতিযোগ অভিমান শারমিলা আহমেদ। তারপর হজরত আলী লিখে জাতিযোগ অভিমান, মেহেদি লিখেছে, অনামিকা লিখেছে, অনামিকা যা ভুল হয়েছে তোমারটা। তারপর হচ্ছে মাইদা লিখেছে, এরপর AK ফাইম লিখেছে, দেন এসে অন্তরা লিখেছে, তাসফিয়া লিখেছে, হ্যাঁ, তারপর সাগর লিখেছে, তানিয়া লিখেছে। থ্যাংক ইউ। তাহলে যা আছে আমি দিলাম, ত আছে আমি দিলাম, জফলা আছে আমি রস্বীকার দিব, কারণ জাতি বানানটা রস্বীকার হয়। এরপরে দেখো কোনো কার নেই, অবশ্যই কি হবে? অ আসবে। এ হচ্ছে অভিমান। তাহলে বানান শুদ্ধিকরণ যদি দেয় এখান থেকে পারা যাবে না? যাবে না? যাবে। ক্লিয়ার? আচ্ছা, ধরো খেয়াল করে দেখো, একটু মনোযোগ দাও। ধরো আমি কুইজ দিচ্ছি, বানান শুদ্ধিকরণ দিচ্ছি। ধরো আমি লিখেছি, ধরো কোন বানানটা শুদ্ধ, হ্যাঁ, বের করবা। 1 নম্বর আমি দিয়েছি, দেখো 1 নম্বর দিয়েছি অত্যাধিক, এবং আমি 2 নম্বরে দিয়েছি একটা উত্তর দিবা, কোনটা শুদ্ধ বলবা। ঠিক আছে? 1 এবং 2 কোনটা শুদ্ধ আমার একটু বলবা। তোমাদের কমন সেন্সটা দেখে তোমরা কতটুকু শিখলা। বলো কোনটা শুদ্ধ, 1 2 কোনটা শুদ্ধ বলো, দ্রুত বলো কোনটা শুদ্ধ, 1 নাকি 2, দ্রুত বলো কোনটা শুদ্ধ, 1 নাকি 2, দ্রুত বলো কোনটা শুদ্ধ, 1 নাকি 2, 1 নাকি 2, দ্রুত বলো কোনটা শুদ্ধ, 1 নাম্বার নাকি 2 নাম্বার, দ্রুত বলবা কোনটা শুদ্ধ, দ্রুত বলবা কোনটা শুদ্ধ। দুষ্টুমের মিষ্টি হাসি চলে আসছে আমাদের মাঝে। ঠিক আছে? আচ্ছা, এরপরে লিখে রাখো সবাই, দ্রুত লিখো। মিতু আক্তার, শিশির ভেজা ভোর, তোমার নামের কারণে জাহান্নামে যাবা তুমি। ঠিক আছে? নাম ঠিক করবা। 2 নম্বর হবে। তিশা লিখেছে 2 হবে। তারপর হচ্ছে মায়দা লিখেছে 2 হবে। এমডি জহিরুল ইসলাম লিখেছে 1। তারপর ইশরাত বলেছে 1। তারপর নুসরাত বলেছে 2 বলেছে। ফরহাদ 2। আফরিনা নদী লিখেছে 2। গুড। উত্তর দ্রুত দ্রুত দেখি। তাসফিয়া তামান্না লিখেছে 2 হবে, তাই না? এরপরে ময়দা মেহজাবিন তিনি ভেঙে দিয়েছে, উত্তরটা ডিরেক্ট তিনি ভেঙে দিয়েছে, রাইট? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো এটা কেউ সলভ করা যায়। দেখো অত্যধিক, এখানে দেখো আকার আছে, আমি দেখো অ আছে আমি দিলাম, ত আছে আমি দিলাম, জফল আছে না, জফল আবার কী করবো? রস্যি করবো, কারণ অতি বলে একটা উপসর্গ আছে, তাই না? এখন আগে থেকে আস, আমি বলেছি কি এই নিয়মে পরবর্তী অংশে সেই কার্ডটা হবে যে কার্ডটা আমাদের আগে থেকে থাকবে।
তাহলে এখানে দেখো আগে থেকে কি আছে আ আছে, তাহলে আমি অবশ্যই কী করবো আধিক। এখন কমন সেন্স খেয়াল করে দেখো আধিক বলে কিছু আছে না, তার মানে এটাও ভুল, তার মানে এটাও ভুল। এবার আসলে এটা আমি এটা সলভ করি, অ আছে দিলাম, ত আছে দিলাম, জফলা আছে রস্বীকার দিলাম, প্লাস কোনো কার নেই, জফলার সাথে কোনো কার আছে না, তার মানে এখানে একটা অ অবশ্যই আসবে, এ হচ্ছে অধিক। অধিক বলে শব্দ আছে না নাই আছে, তার মানে এই হচ্ছে অত্যধিক। তাহলে তুমি পড়লা অ্যাকচুয়ালি সন্ধি, কিন্তু তুমি বানান শুদ্ধটাও করতে পারছো, বুঝতে পেরেছো? তাহলে তুমি পড়লা সন্ধি, কিন্তু তুমি এখন থেকে বানান শুদ্ধিটাও পারছো। আমি আবার বলছি, তুমি পড়লা সন্ধি, কিন্তু তুমি এখন থেকে বানান শুদ্ধিটাও পারছো, বা এখন থেকে বানান শুদ্ধিটাও পারছো। তাহলে তোমরা আমাকে বলো তো, তাহলে আমি যদি পড়াই দিই যেভাবে, এবার পারবা কিনা সবাই বলো? আমি যেভাবে পড়াই দিচ্ছি এভাবে সম্ভব? বলো, দ্রুত বলো সম্ভব কিনা, দ্রুত বলো সম্ভব কিনা। তাহলে আমি যেভাবে বলছি সবাই একটু দেখো পারা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার আসো, ব্যর্থ কেন অব বা আবের নিয়মে হলো না? ব্যর্থ অব, এই ব্যর্থ ব্যর্থ ব্যর, ব্যর্থ কি আছে, কিছু কি আছে ব্যর্থ? ব্যর্থ ওই নিয়মে না রে ভাই। আচ্ছা এবার আসো, তাহলে এই হচ্ছে কনসেপ্ট। এখন এই জয়ের নিয়ম দেখি, জফলা দেখি, জ অন্তস্থ জ দেখি, এই অন্তস্থ জটা দেখি সবাই। স্যার তাই বলে জাহান্নামের কথা বললেন? আচ্ছা মজা করছি বোন, এমনি বলছি, এমনি মজা করার জন্য বলছি, হ্যাঁ মন খারাপে নিও না। আচ্ছা এবার আসো, এবার চলে আসে আমার প্রশ্নে আসে, এই জ এটাও গুরুত্বপূর্ণ, দেখ মনোযোগ দাও, মনোযোগ দাও। ধরো আমি লিখেছি পর্যালোচনা, এটা বিসিএসের প্রশ্ন, পর্যালোচনা, এবং অনেকবার এই ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে। পর্যালোচনা, দেখো এই পর্যালোচনা উচ্চারণ করতে গেলে দেখো পর্যা, রেপ আছে আমি রেপ দিলাম, জ আছে জফলা দিলাম, প্লাস দিলাম, কিছু হইল? কিছু হয়েছে? কিছু হয়েছে? কিছু হইল এটা না, তাহলে ঝামেলা আছে। কি আছে? ঝামেলা আছে। আসো মনে রাখবা, এই জয়ের কাজ করতে আসলে আগে যে রেপটা আছে, এই রেপের কাজ করা লাগে, পরজা। তাহলে মনে রাখবা এই রেপটা এখন হয়ে যাবে র, কি হয়ে যাবে? র হয়ে যাবে, আর জ হয়ে যাবে রস্যি, হয়ে গেল পরি। আর এখানে আগে থেকে কি আছে দেখো তো, আগে থেকে আ আছে, তাহলে হয়ে যাবে কি আলোচনা। কি হয়ে যাবে? আলোচনা। কি হবে? আলোচনা। এবার আসো, আমি লিখেছি উপরযুক্ত। কি লিখেছি বাচ্চারা? আমি লিখেছি উপরযুক্ত, এটা ঢাবির প্রশ্ন। তাহলে উপরযুক্ত কি হবে দেখো তো, রস্য আছে দিলাম, প আছে আমি দিলাম, যেহেতু জয়ের নিয়ম, তাহলে উপর এই রয়ের কাজটা করা লাগবে, করে নিলাম। আর এবার জ কাটায় দিব, রস্যিকার দিব, কারণ আমরা জানি উপরি বানানটা রস্যিকার হয়, উপরি। এবার আসো, আগে থেকে রস্য আছে, এই হচ্ছে আমি বসিয়ে দিলাম হচ্ছে উক্ত, হয়ে গেল উপরযুক্ত। আমি লিখেছি আর একটা প্রশ্ন, দেখো ঢাবির ডিউটা আসছে, 18 সালে আসছিল, উপর্যুপরি। কি আসছে? উপর্যুপরি। দেখি এটা কে কে পারে, ভাঙ্গো। উপর্যুপরি কে কে পারে? যারা যারা পারবা নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এই মুহূর্তে, দ্রুত আনসার করো। নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যে যে এটা পারবা, ঠিক আছে? দ্রুত আনসার করো, দেখি কজন পারে। টাকার লোভ কজন আছে, দেখি 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 টাকার জন্য কজন আছে। আফরিনা নদী উপরিজাগুক্ত, থ্যাংক ইউ। শিশির ভেজা ভর, তারপর দ্রুত আনসার করো। সেজান খান, তুমি ক্লাস করো না কেন ভাইয়া? তুমি যে 1 বছর পর অ্যাডমিশন দিবা, তোমার কি হুঁশ আছে? তুমি যার 1 বছর না, তুমি যার 4 মাস পর অ্যাডমিশন দিবা, ক্লাসগুলো করো না কেন? আচ্ছা পারা যাবে, উপরিযোগুক্ত, জানতে চাই। রেজাল্টের আগের দিনও ক্লাস কেন ভাই? রেজাল্টের আগের দিন কি ক্লাস নিলে কি গুনাহ হবে নাকি আমার? নাকি পোলাপাইন সবাই বসে গেছে, একদম মানে ধ্যানে বসে গেছে? রেজাল্টের আগের দিন ক্লাস দিলাম, পোলাপাইন মন খারাপ করতো, ছেলেমেয়েরা মন খারাপ করতো। এই 1 ঘন্টা মন খারাপ না করে আমার সাথে পড়লো, জীবনে কিছু শিখলো, এটা এদের উপকার করলাম। এই 1 ঘন্টা থেকে রেজাল্টের দুশ্চিন্তা কমায় দিলাম আমি, তারা বাঁচবে, মিনিমাম 1 দিন বেশি বাঁচবে এই 1 ঘন্টার কারণে। এরপরে মেহেদি হাসান তরু ভাই, থ্যাংক ইউ ভাই। তরু ভাই দেখছে, আমাদের সাথে তরু ভাই দেখছে, উনি একজন ইংরেজি শিক্ষক, আমার খুব কাছের একমাত্র বড় ভাই, মানে একমাত্র না, কাছের খুব বড় ভাই। আপনার জন্য অনেক ভালোবাসা রইল ভাই। এরপরে সুমি কাইসার লিখেছে উপরিযোগুক্ত, লিখেছে উপরিযোগ। এই যে শারমিলা আহমেদ, তুমি নগদ 1 লক্ষ টাকা পুরস্কার পেয়ে যাচ্ছ। আমাদের আজকের প্রথমে উত্তর করেছে শারমিলা আহমেদ, তার জন্য আমরা তালি দিই, সে নগদ 1 লক্ষ টাকা আমাদের কাছে গ্রহণ করছে। উপরি হয়েছে আনসার। এবার জহিরুল ইসলাম, তুমি টাকাটা পাইলা না, কারণ তুমি পরে উত্তর দিয়েছো উপরিযোগ উপরি। এরপর এসে অন্তরা লিখেছে উপরি। দেন লিখেছে সাগর কুমার, লিখেছে উপরিযোগুক্ত, তিনি সম্ভবত আগেরটা উত্তর দিয়েছে। নুসরাত জাহান নিঝুম, তোমার উত্তর হয়ে গেছে ভাইয়া। এরপরে লিখেছে সন্দীপন রয় চৌধুরী, তিনি বলেছে সাজেশন চাই। কিসের সাজেশন চাই তোমার? ক্লাস করো আগে, পরে সাজেশন। এরপরে সোয়াদ খন্দকার লিখেছে উপরিযোগ উপরি। তারপর হচ্ছে আহমেদ এস উপরিযোগ উপরি। তারপর
আগামীকাল আমার রেজাল্ট দিবে, তারপরেও ক্লাস করতেছি, আপনার চান্স কনফার্ম, আপনি চান্স পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাসফিয়া তামান্না লিখেছে উপরি যোগ উপরি। রাফিয়া সুলতানা অরিন, ক্লাসের আগের দিনও ভাত খাই না, খুব বড় উপকার করে ফেলছো। যত পারো একটা টেকনিক শেখাই দিই ভাই, কালকে দুপুর 11টা মানে সকাল 11টার মধ্যে যত ইচ্ছা খায় ফেলাবা, যত ইচ্ছা খায় ফেলাবা। কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে গেছে, তুমি ভাব দেখাবো আমি খাবো না, আমার মন খারাপ, রেজাল্ট খারাপ হয়ে গেছে, তোদের মনে মনে খুশি, কারণ আমি পড়ি নাই, রেজাল্ট হয় নাই, কিন্তু তোর একটা ভাব ধরতে হবে, যেহেতু রেজাল্ট খারাপ হয়ে গেছে সেহেতু আমার বুঝে দেবে আমি খাবো না। তো এটা অভিনয় করতে গেলে তোমার একবার দুপুরে কিংবা রাতে খাওয়া যাবে না, একদিন না খেয়ে থাকতে হবে। পরের দিন তোমার আব্বু এসে বলবে যা হয়েছে রে বাবা, যা হয়েছে বাদ দে, এখন তো ভালো করে পড়, খায় নে ভাবসাব নিলা। তো এই জন্য তো তোমার আগে থেকে খাইতে হবে, তাই না? বেশি খায়, তাহলে তোমার কাজ কি? আজকে সারাদিন, আজকে সারা রাত, কালকে সকালে খাইতে থাকবে, প্রচুর খাবা, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া, উত্তর দিব না কারণ আপনি টাকা দিবেন না, ঠিক আছে? খুব ভালো হয়েছে, তুমি উত্তর দিও না, তোমার চান্স পাওয়া লাগতো না, ঠিক আছে? তুমি বলবো ভাইয়া টাকা দেয় না, আমি চান্স পাইতাম না। আচ্ছা, আমার টেনশন স্যার কমে গেল, কথা সত্যি কথা। হ্যাঁ ভাই, সত্যি কথা। উপরি যে উপরি ভাই, আমার কুইজ চলে আর ক্লাস নিয়ে একটু ব্যস্ত আছি। ব্যস্ত বানান ভুল হয়েছে তোর, ব্যস্ত আছি, কিন্তু এখন থেকে নিয়মিত ক্লাস করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তোর টিম যারা আছে সবাই টিমরা নিয়ে আসবে আগামী ক্লাস থেকে। নগদ 1 লক্ষ টাকা, হ্যাঁ নগদ 1 লক্ষ টাকা পেয়ে গেছে সৌরভ বিশ্বাস। ওকে চলো পড়ায় যাই। আচ্ছা, পড়ায় আসো। উপরযুক্ত, তাহলে দেখো রস্য আছে দিলাম, প আছে দিলাম, রেপটা খেয়ে যাবে, র হয়ে যাবে, আর উপর জ, এটা রস্যি হয়ে গেল, উপরই শেষ। বাকি যা আছে বসাই দেবো চোখ বন্ধ করে। এ হচ্ছে উপরি, এ হচ্ছে উপরিটা বসাই দিলাম, প আছে প, র আছে র, ঠিক আছে? শেষ, একদম শেষ। তাহলে এই নিয়মটা হচ্ছে বানান প্লাস সন্ধি। কি বলেছি? বানান প্লাস হচ্ছে সন্ধি, বানান প্লাস হচ্ছে সন্ধি, বানান প্লাস সন্ধি। তাহলে তোমরা যারা ক্লাস করছো নিন্দা টেকনিক ভাই, নিন্দা টেকনিক, আর যাদের রেজাল্ট ভালো হবে তোমরা অবশ্যই তোমাদের আন্টিদেরকে, তোমার প্রতিবেশীদেরকে, তোমাদের ভাবিদেরকে, মানে যারা একটু বড় ভাইয়ের বউ আছে, ভাবিদের, আন্টিদের, খালাদের, হ্যাঁ খালামণিদের, তারপর চাচা চাচি, দাদা দাদি, নানা নানি যা আছে এদেরকে কয়েকবার ফোন দিবা, ঠিক আছে? তুমি একবার রেজাল্ট ভালো হয়েছে, তুমি ঠিক 11:30টার সময় একবার ফোন দিবা, আমার রেজাল্ট এটা হয়েছে। হওয়ার পর তুমি আবার 2টার সময় ফোন দিবা, তখন সে বলবে হ্যাঁ জানছি তো। তুমি কার মুখে জানছো? তখন সে বলবে তোমার মুখে জানছি। তখন তুমি বলবো ও আচ্ছা, তাহলে আমি ভুলে গেছি, অনেকে জানাতে হচ্ছে তো এই কারণে। আবার বিকালে ফোন দিবা, ফোন দিয়ে বলবো এই কী হয়েছে? বলবো ও আচ্ছা আপনার ফোন দিয়েছিলাম, আমি ভুলে গেছি, ভাবলাম আপনার জানাইছি কিনা, আপনি মন খারাপ করবেন যেন আপনাকে আবার ফোন দিয়েছি। এইভাবে তুমি ধাক্কায় মিনিমাম 4বার 5বার ফোন দিবা রেজাল্ট ভালো হইলে। আর রেজাল্ট খারাপ হলে তুমি কট খেয়ে যাবা, ঠিক আছে? তুমি আর কট খেয়ে যাবা। আচ্ছা, দেখ অনেক মজা করতেছি আজকে। আচ্ছা, আমি অনেক মজা করতেছি আজকে, কারণ ভালো লাগতেছে, কালকে রেজাল্ট তো এখান থেকে একটু বিনোদন দিয়েছি। শোনো, দিন শেষে যাই করো আর যাই হোক না কেন, যেটা হবে সেটা তোমারই। A+ হলেও তোমার, গোল্ডেন হলেও তোমার, অল সাবজেক্ট যেটা A+ বলি আমরা, 4.99 সামথিং হলো তোমার রেজাল্ট, 4.5 হলো তোমার রেজাল্ট, 4 পয়েন্ট হলো তোমার রেজাল্ট। তোমাদের বলে রাখি এই রেজাল্টটা ক্ষণস্থায়ী, মাত্র 2 মাসের জন্য, 2.5 মাসের জন্য, 1.5 মাসের জন্য, ইভেন 1 মাসের জন্য। তুমি যদি সামনে মাসে এটা ফেব্রুয়ারি মার্চের দিকে সম্ভবত বিইউপি হতে পারে, তুমি যদি বিইউপিতে ভালো করতে পারো, বিইউপিতে তুমি যদি ভালো করতে পারো, তাহলে তোমার কিন্তু রেজাল্টের দাম আর কিছুই নাই। খারাপ তো খারাপ, ভালো তো ভালোই। তো সুতরাং তোমাদের বলে রাখবো, এইগুলো রেজাল্ট আসলে কিছু রাখে না। দিন শেষে তোমাকে যেটা করতে হবে, তোমাকে চান্স পেতে হবে, পড়তে হবে ভালো করে। তো সুতরাং টাইম নষ্ট না করে তুমি এই সময়টা পড়ো। প্রয়োজনে কোনো গল্প পড়ো, গল্প বলতে গদ্য পদ্য পড়ো, ইংলিশ টেক্সট বুকের যে পড়াগুলো আছে সেগুলো পড়ো। টাইম নষ্ট করো না, রেজাল্ট ফিক্সড, যা কপাল আছে তাই হবে। বাট তুমি পড়ো, একটা দিনও নষ্ট করো না। কোনো কারণে মনে করো রেজাল্ট ভালো হইলো, ধরো ভালো রেজাল্ট হয়েছে, আজকে পড়লা না, দুশ্চিন্তা করে কী লাভ হইলো? তুমি ধরো রেজাল্ট খারাপ হয়েছে, আজকে পড়লাম না, আরও একদিন খারাপ হয়ে গেল তুমি। সুতরাং রেজাল্টের সময় হোক, আজকে রাতে পড়বা, ভালো মতন পড়ে ঘুমাইবা, সকালে উঠাবা, 2-3 ঘন্টা পড়বা, দেন রেজাল্ট শুনবা, শোনার পর তখন যা বলেছি সেগুলো করবা, ঠিক আছে? তাহলে ঠিক আছে। আজকে এখানে শুধু সন্ধি কি শুধু তৎসম শব্দ হয় না, সন্ধি বাংলা হয়, তৎসম হয়। তাহলে ভাইয়া কিংবদন্তি বই কিনে আনছি, গুড। কেমন লাগছে বইটা? রিভিউ দাও তো। যারা কিংবদন্তি কিনছো, সত্যি কথা কিংবদন্তি বইটা কেমন? তোমরা যেটা করবা, বাজারে কিংবদন্তি পাওয়া যাচ্ছে, এই কিংবদন্তি বইটা কিনে নিবা সবাই। কিংবদন্তি বইটা কেন কিনবা, তাই না? কিংবদন্তি বই কিনবা এই জন্যই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানবিক যে ইউনিটটা আছে সেখানে হচ্ছে গদ্য, পদ্য এবং নাটক উপন্যাস যে
আইটেমগুলো আছে সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, একটা লাইন দিয়ে বলবে এই লাইন দ্বারা কি বুঝিয়েছে বা কি বোঝায় বা এটার কি ভাব প্রকাশ করেছে। এই যে কি ভাব প্রকাশ করেছে, কি বুঝায়, কি বুঝিয়েছে, এই প্রশ্নগুলো অনুধাবনমূলক হয়ে থাকে। আর অনুধাবনমূলকগুলো ডিরেক্ট কমন পাওয়া যায় না জ্ঞানমূলকের মতো। সেই প্রশ্নগুলো উত্তর করতে হলে তোমাকে যথেষ্ট গদ্যগুলো সম্পর্কে, পদ্য এবং নাটক উপন্যাস সম্পর্কে ভালো ভালো ধারণা রাখতে হবে, তাহলে তুমি সেই প্রশ্নগুলো উত্তর করতে পারবে। আর সেজন্যই তোমার সিলেক্টেড পাঠ্য বই, যে পাঠ্য বইয়ের 12টা গদ্য 12টা পদ্য, তোমার শর্ট সিলেবাস যেহেতু আছে 7টা গদ্য 7টা পদ্য, নাটক উপন্যাসের প্রতিটা লাইনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে হবে, নিয়ম জানতে হবে, ব্যাখ্যাগুলো জানতে হবে কেন হইলো। আর সেই দিক বিবেচনা করে আমি তোমাদের হাসনাত স্যার এই কিংবদন্তি বইয়ে গদ্য এবং পদ্যগুলো রেড কালি, লাল কালি দিয়ে আমি ব্যাখ্যা সংযুক্ত করেছি। অর্থাৎ তোমাকে নতুন করে টেক্সট বুক পড়া লাগবে না, এই বই পড়লেই তোমার ইনাফ। এখানে ব্যাখ্যা করা আছে, সুন্দর করে ব্যাখ্যা করা আছে, ক্লিয়ার। এবং প্র্যাকটিসের জন্য প্রচুর 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 প্রশ্ন আছে। বিগত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রচুর প্রশ্ন আছে এবং হচ্ছে এইচএসসির বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো হয় সেগুলোর মধ্যে ইনক্লুড আছে। এই গেল ফার্স্ট পেপার উইথ সহপাঠ। এবার আসো সেকেন্ড পেপারে এইচএসসি আইটেমগুলো দেওয়া আছে একদিকে, এরপর অতিরিক্ত ব্যাকরণ দেওয়া আছে, সাথে মুখস্থ অংশও আছে। যত সহজ করে টেকনিক সুন্দর করে গুছিয়ে সূত্র দিয়ে তোমার কাছে পড়া আদায় করে নেওয়া যায়, আমি ঠিক সেভাবেই ব্যাকরণ সাইডটা উপস্থাপন করেছি। এবং অনুশীলনের জন্য তোমার এই প্রিপারেশনটাকে আর একটু সমৃদ্ধ করার জন্য, আর একটু এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমি আমার এই কিংবদন্তি বইয়ে 10,000+ প্রশ্ন অ্যাড করেছি, যেখানে অ্যাডমিশনের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যত প্রশ্ন আছে সবগুলো দিয়েছি। এবং এর পাশাপাশি চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, বিসিএস কিন্তু তোমরা সবাই পড়ো, 10 থেকে 44 পর্যন্ত সবাই পড়ছো, তো ওইখানে অধ্যায়ভিত্তিক দেওয়া আছে, ওইখান থেকে পড়ে নিলে একবার সন্ধির বিসিএস, তারপর হচ্ছে ধ্বনিবর্ণের বিসিএস, উচ্চারণের বিসিএস একবার হয়ে গেল, বুঝতে পেরেছো? এরকম এরপরে পিএসসি পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, মানে চাকরি পরীক্ষা যা আছে সেই প্রশ্নগুলো দেওয়া আছে। তাহলে একই সাথে একই বইয়ে তুমি এইচএসসির প্রশ্ন পড়তে পারছো, তুমি অ্যাডমিশনের সকল ভার্সিটির প্রশ্ন পড়তে পারছো, তা এবং ভার্সিটি ওয়াইজ ঢাকাগুলো আগে দিয়ে দিয়েছি, এবার রাবিরগুলো আগে দিয়েছি, জাবিরগুলো দিয়েছি, এভাবে গুছিয়ে দিয়েছি। এরপরে ব্যাংকের প্রশ্ন পাচ্ছ, বিসিএস পাচ্ছ, পিএসসি পাচ্ছ, এইচএসসির প্রশ্ন পাচ্ছ, এবং এর পাশাপাশি লিখিত প্রশ্ন পাচ্ছ, এবং একটা করে সেলফ টেস্ট। তুমি যে অধ্যায়টা পড়লা সেই অধ্যায়টা তুমি কতটুকু পড়লা, কেমন পারলা, থিওরি পড়লা, নোট পড়লা, খাতা পড়লা, বইয়ের থিওরিগুলো পড়লা, এরপরে বিগত প্রশ্ন অনুশীলন করলা, এরপরে তুমি আলটিমেটলি ওর মাথার মধ্যে কি আছে, এই জন্য একটা 15 মার্কসের 15 কোয়েশ্চেন এক করে একটা কুইজ দেওয়া আছে ওই মার্ক সহ। তুমি কুইজে পরীক্ষা দিতে পারলা, তুমি অধ্যায় কতটুকু পারলা। তো সুন্দর একটা প্যাকেজ হবে। তুমি যদি মনে করো যে বই পড়ো না কেন, আমি বলে রাখি এই বছরের জন্য, এই বছর যারা কিংবদন্তি বইটা দেখেছো, আমি এতটুকু বলতে পারি কিংবদন্তি এই বছরের সেরা বই। বিকজ আমি নিজের বই বলে বলছি না, আমি কাজগুলো করেছি ওইভাবে। বাংলাদেশের এখন পর্যন্ত কোনো বই নেই যে বইয়ের, মানে অ্যাডমিশনের বই নেই যে বইয়ে গদ্য এবং পদ্যের ব্যাখ্যা করা আছে। হয়তো কবিতার ব্যাখ্যা করা আছে, তাও ব্যাখ্যাগুলো হচ্ছে ঠিক একটা নির্ভরযোগ্য না, বাট গদ্যের ব্যাখ্যা কোথাও পাবা না। তো সুতরাং আমার বই গদ্যের ব্যাখ্যা আছে, গদ্যের ব্যাখ্যা জানা খুবই জরুরি। অপরিচিত গল্প আছে, সেই অপরিচিত গল্প আছে এই যেন সে যেন এক তারাময় রাত্রি, সে যেন এক তারাময় রাত্রি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে আসছিল। দেন এটা তুমি না বুঝলে কেমনে বুঝবা, সেজন্য এক তারাময় রাত্রি, এটা কেমনে বুঝবো তুমি না বুঝো, না পড়ো। সুতরাং পড়লে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর সেখান থেকে তুমি ভালো আনসার করতে পারবা। এই জন্যই তোমাদের বলে রাখি, যারা বই পড়ছো, যে কোনো বই পড়ো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদেরকে বলবো কিংবদন্তি বইটা একবার দেখো। আই থিঙ্ক তোমার অভাবটা, মানে না পারার যে ব্যাপারটা আছে, এটা অনেকটাই মোচন করতে সহযোগিতা পাবে, মোচন করবে। বইটা প্রাইস হচ্ছে 470 টাকা। কয় টাকা? 470 টাকা। অবশ্যই যারা কেনো নাই তারা তো কিনবাই, আর যারা হচ্ছে কিনেছো তারা খুব ভালো করে পড়ো। এই একটা বই পড়লে ইনাফ, আর কিচ্ছু লাগবে না। টেক্সট বুক লাগবে না, সহপাঠ লাগবে না, অতিরিক্ত গাইড বই লাগবে না, বিসিএসের প্রশ্ন ব্যাংক লাগবে, কিচ্ছু লাগবে না। জাস্ট কিংবদন্তি পড়ে যাও, আর কিচ্ছু লাগবে না। দিন শেষে তুমি সবার চেয়ে এগিয়ে থাকবা, সবার চেয়ে সমৃদ্ধ প্রস্তুতি তোমারটাই হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমি এখানে শেষ। নার্সিংয়ের জন্য একটা ভালো বই বলেন, নার্সিংয়ের জন্য কিংবদন্তির প্রশ্নগুলো পড়লে ইনাফ, এগুলোই পরীক্ষা আসবে। কিংবদন্তির বিগত প্রশ্ন পড়বা শুধু, ইনাফ, আর কিচ্ছু লাগবে না। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। কিংবদন্তি বইটা পড়লে আমি কি একটা গার্লফ্রেন্ড পাবো? আমার ঢাবিতে চান্স লাগবে না। ঢাবিতে চান্স না পেলে গার্লফ্রেন্ড হবে না, ঠিক আছে? আর ঢাবিতে চান্স পাওয়ার জন্য কিংবদন্তি বই পড়াই লাগবে, কারণ কিংবদন্তি বই ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মধ্যে ভালো একটা সাবজেক্ট পাওয়াটা আসবে না। মানে মজা করে বলতেছি। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
অনেক আগে কিনেছি, এখন নাটক উপন্যাস মিস করছি। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। রাফিয়া 490 টাকা দিয়ে কিনেছি, কিছু করার নাই, অনেক সময় 10টা 20টা বেশি দাম রাখে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।